তাহলে এবার আমরা ক্লাস শুরু করি। দেখো, আমি আবারও বলছি, ক্লাস করার আগে তোমাদের যে সমস্ত টেক্সটগুলো আমরা পড়াচ্ছি সেগুলো ভালো করে নিজে পড়তে হবে। প্রথম কথা, যতক্ষণ না টেক্সট নিজে পড়বে কোনো কিছুই মনে থাকবে না, আমি যা পড়াবো তোমাদের সব কিছুই ভুলে যাবে। তো টেক্সট কিন্তু বারবার পড়তে হচ্ছে, এটা হলো প্রথম কথা। আজকে যে ক্লাসটা নিচ্ছি সেটা হলো আমাদের প্রফেসর শঙ্কুর ডায়েরির তৃতীয় পর্ব। আজকের ক্লাসে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ডক্টর শেরিংয়ের স্মরণশক্তি এবং মহাকাশের দূত। এবং পরবর্তী ক্লাসে আমাদের আলোচনা হবে স্বর্ণপূর্ণি এবং তোমাদের জন্য থাকবে একটা চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জটা অবশ্যই তোমরা গ্রহণ করবে আশা করি, সেটা পরবর্তী ক্লাসে। দেখতে পাচ্ছ দুটো গল্প আমাদের আলোচনা হয়ে গেলে আমরা তোমাদের আবার 15 মিনিটের ব্রেক দেবো, তারপর আবার করে নতুন ক্লাস শুরু করব। ঠিক আছে, আশা করি কারোর কিছু বলার নেই। আমরা তাহলে ক্লাসটা শুরু করি। ক্লাস শুরুতেই আমি আবারও তোমাদের যে জিনিসটা বলবো সেটা হচ্ছে, একবার দেখে নেবে এই যে এই ছবিটা। এবার তোমরা বলবে স্যার আপনি এই ছবিটা কেন বারবার আমাদের দেখাচ্ছেন, তাই না? এই ছবিটা যারা ক্লাস করেছো আগে তারা তো দেখেছো, যারা ক্লাস করনি তাদের বলছি তোমরা আবার দেখো। কারণ এই একটা ছবি বা এই একটা স্ক্রিনশট বা এই একটা স্লাইড থেকে তোমাদের কিন্তু একটা প্রশ্ন আসবে। রাখি বলছে আমি কিছু বুঝতে পারছি না স্যার এই গল্পটি। আচ্ছা, বুঝতে পারছো না, সব বুঝতে পারবে। আজকের ক্লাসে যারা জয়েন করেছো তারা শুরু থেকে থাকো, দেখো পুরো ক্লাস তোমাদের কাছে জলের মতো পরিষ্কার হয়ে যাবে। চলো, আগের দিন আমি অলরেডি তোমাদের বলেছি, ঠিক আছে, যে প্রফেসর শঙ্কুর ডায়েরিতে যে 6টি গল্প রয়েছে সেই 6টি গল্প তোমাদের সামনে রয়েছে। ঠিক আছে, ভালো করে একবার দেখে নাও। জাস্ট এর পরের স্লাইডে, নেক্সট স্লাইডে কিন্তু আমি তোমাদের এখান থেকেই ঠিক প্রশ্ন করব, এবং আমার দৃঢ় বিশ্বাস তোমরা কিন্তু প্রশ্নের উত্তর করতে পারবেই। যারা পুরনো রয়েছে তারা তো করেছো, যারা নতুন অ্যাডমিশন নিয়েছো বা নতুন আমাকে দেখছো তারা কিন্তু ভালো করে এই যে এটা দেখো। ঠিক আছে, দেখো আবার বলছি, পত্রিকা রয়েছে কটা? মোট পত্রিকা রয়েছে দুটো। ভালো করে শোনো একদম মন দিয়ে। গল্প রয়েছে কটা? গল্প রয়েছে দুটো। 6টা, 1 2 3 4 5 6। প্রফেসর শঙ্কুর ডায়েরি গল্পে গল্প রয়েছে 6টা। সমস্ত গল্প পত্রিকার প্রকাশ হয়েছে দুটো পত্রিকায়। কি কি? প্রথম যে দুটো গল্প সে দুটো প্রকাশিত হয়েছে সন্দেশ পত্রিকায়, বাকির 4টা গল্প প্রকাশিত হয়েছে আনন্দমেলা পত্রিকায়। ক্লিয়ার হলো? দেখো, তোমাদের কিন্তু মুখস্থ করার দরকার নেই, মনে রাখারও দরকার নেই। এবার দেখো মজার বিষয়, প্রথম যে গল্প রয়েছে বোম যাত্রা ডায়েরি, অলরেডি আমরা পড়িয়ে নিয়েছি। যারা ক্লাস দেখেছো ভালো, যারা দেখোনি অবশ্যই দেখে নেবে। এবং প্রফেসর শঙ্কু আশ্চর্য পুতুল, ঠিক আছে, এটার উৎস হলো প্রথম সিরিজ প্রফেসর শঙ্কু। স্যার কি করে মনে রাখবো? প্রথম গল্প, প্রথম দুটো গল্প, প্রথম সিরিজ মনে রাখবে। পত্রিকা কি? প্রথম দুটো গল্প কোন পত্রিকায়? সন্দেশ পত্রিকায়। মনে থাকবে না? অবশ্যই মনে থাকবে। দেখো, 1368 বঙ্গাব্দ, আশ্বিন কার্তিক সংখ্যা, মনে থাকবে। দেখো, 1368 বঙ্গাব্দ, প্রথম সালটা মনে রাখবে, 1368 বঙ্গাব্দ, আশ্বিন কার্তিক সংখ্যা। এই আশ্বিন কার্তিক সংখ্যা আমি বলেছিলাম যে এই গল্পেই, অর্থাৎ বোম যাত্রা ডায়েরি গল্পে কিন্তু এই আশ্বিন কার্তিক সংখ্যার কথা আরও একবার রয়েছে। কেন রয়েছে? কারণ উল্কাপাতের সময়টা হলো আশ্বিন কার্তিক। ক্লিয়ার হলো? দেখো এই যে সালগুলো দেখতে পাচ্ছ, 1368, 1371, 1379, 1381, 1386, 1397, প্রত্যেকটাই কিন্তু তোমার একটা ক্রমে আছে। সেক্ষেত্রে তোমাদের মনে রাখতে কিন্তু খুব সুবিধা হবে যে প্রত্যেকটাই গল্প কিন্তু তোমাদের ক্রমে আছে, অর্থাৎ গল্পের প্রকাশ সাল। 3 নম্বর গল্প কি? করভাস। কত নম্বর গল্প? 3 নম্বর গল্প। কত নম্বর সিরিজ? তৃতীয় সিরিজ। নাম কি? সাবাস প্রফেসর শঙ্কু। কোন পত্রিকা? আমি বললাম যে লাস্টের যে 4টে গল্প রয়েছে, 1 2 3 4, প্রত্যেকটা গল্প কিন্তু আনন্দমেলা পত্রিকায় প্রকাশিত হয়েছে। দেখো বুঝতে পারছো কিনা, ক্লিয়ার হচ্ছে কিনা দেখো। সন্দীপা বলছো স্যার আমার সাল মনে থাকে না। মনে থাকবে, আজকেই মনে থাকবে। দেখো, কোনো সালই তুমি ভুলবে না। দেখো একবার ভালো করে দেখে নাও, সমস্ত সাল মনে থাকবে, কিচ্ছু ভুলবে না। দেখো, তারপর দেখো 4 নম্বর গল্প ডক্টর শেরিং এর স্মরণ শক্তি, যেটা আজকে আমাদের আলোচ্য বিষয়। কোন সিরিজ? তৃতীয় সিরিজ। দেখো এই যে লাস্টে 4টা গল্প রয়েছে এরা প্রত্যেকেই প্রকাশিত হয়েছে পূজা বার্ষিকী সংখ্যায়। ঠিক আছে, প্রত্যেকেই এই যে লাস্টের 4টা গল্প, করভাস, ডক্টর শেরিং এর স্মরণ শক্তি, মহাকাশের দূত, স্বর্ণপণি, এই 4টা গল্পই প্রকাশিত হয়েছে পূজা বার্ষিকীতে। মনে থাকবে লাস্টের 4টা। প্রথমটা হলো 1368, 1371 হয়েছে। দেখো
ভালো করে দেখো, স্বর্ণপর্ণী গল্পটা আমাদের শেষ গল্প। শেষ গল্প দেখো, উৎস কি রয়েছে? উৎস রয়েছে শেষ সিরিজ সেলাম প্রফেসর শঙ্কু। দেখো আজকের ক্লাসের বা আমার ক্লাসের মূল উদ্দেশ্য তোমাদের গল্প ধরে ধরে পড়ানো নয়, কিন্তু তোমরা যদি মনে করো স্যার আপনি এগুলো পড়াচ্ছেন গল্প পড়ান, গল্প পড়ানোর সময়ও নেই আর আমার ধৈর্যও নেই, আর তোমাদের গল্প পড়ানোর প্রশ্নই আসে না, কারণ তোমরা যথেষ্ট বড় ম্যাচিওর হয়েছো, নিজে পড়তে জানো। আমি যদি গল্প পড়াতে শুরু করি তাহলে আগামী 1 বছর তোমাদের পুরো সিলেবাস কিন্তু আমরা কমপ্লিট করতে পারবো না। আমি আগেই বলছি, আমরা পড়বো পরীক্ষার দৃষ্টিভঙ্গিতে, প্রশ্নের দৃষ্টিভঙ্গিতে। আমাদের দ্রুত কমপ্লিট করতে হবে এবং মনে রাখতে হবে। কি করে মনে রাখবো, কিভাবে পড়লে মনে থাকবে, যতগুলো ইনফরমেশন আছে, যতগুলো প্রশ্ন হবে, সমস্ত কিছু আজকের ক্লাসে রয়েছে, তোমরা দেখো। আর আমি তোমাদের চ্যালেঞ্জ দিচ্ছি, পরবর্তী যে ক্লাসটা হবে, পরবর্তী ক্লাস হবে স্বর্ণপর্ণীর ওপরে। স্বর্ণপর্ণী ক্লাসের দ্বিতীয় ভাগ, অর্থাৎ মূল ভাগে আমরা যে প্রশ্নগুলো রেখেছি, সেই প্রশ্ন 21খানা প্রশ্ন রয়েছে। সেই 21খানা প্রশ্নের উত্তর তোমরা যদি কেউ 17 বা 15টাও দিতে পারো, তো আমি মেনে নিচ্ছি যে তোমরা পারবে। আমি বললাম 21টা প্রশ্নের মধ্যে যদি কেউ 15টা ঠিক করতে পারো, তাহলে আমি ব্লেসড যে হ্যাঁ তোমাদের এসএলএসটি এবার হবে। ঠিক আছে, আমি তোমাদের ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি। ঠিক আছে, তাহলে দেখতে পাচ্ছ 1368, 1371, 1379, 1381, 1386, 1397 বঙ্গাব্দ। প্রত্যেকটাই কিন্তু একটা ক্রমে আছে। এই জিনিসগুলো মনে রাখো। দুটো পত্রিকা, সন্দেশ, আনন্দমেলা। ঠিক আছে, মহাকাশের দূত কি? শঙ্কু, একাই 100। ভালো করে একবার আমি এটা মুছে দিচ্ছি, তোমরা একবার ভালো করে চোখ বুলিয়ে নাও, ভালো করে চোখ বোলাও, একবার ভালো করে তোমরা চোখ বুলিয়ে দেখে নাও, কারণ এখান থেকে পরবর্তী স্লাইডে তোমাদের জন্য প্রশ্ন রয়েছে। ওকে, চলো দেখে নিয়েছো, তোমরা যারা দেখছো দেখে নিয়েছো। ওকে, আবারও বলছি ভালো করে দেখো। প্রথম প্রথম গল্প কি? বোমযাত্রা ডায়েরি। টোটাল কটা গল্প রয়েছে? টোটাল 6টা গল্প রয়েছে। কটা গল্প? 6টা গল্প। প্রকাশের তারিখের ক্রম কি আছে দেখো, 1368 থেকে 1371, 1379, 1381, 1386 এবং 1397। হয়ে গেল। মনে থাকবে না মানে আজকেই সমস্ত কিছু মনে থাকবে, ভুলতে আমি দেবো না। কটা পত্রিকার কথা বলেছিলাম যে কটা পত্রিকা রয়েছে? দেখো দুটো পত্রিকা রয়েছে, সন্দেশ আর আনন্দমেলা। ঠিক আছে, হিজিবিজি হওয়ার কোনো প্রশ্নই আসে না, ভুল হওয়ার কোনো প্রশ্নই আসে না। এবার আসছে উৎস। প্রথম সিরিজে কি রয়েছে? প্রথম গল্প কি? বোমযাত্রা ডায়েরি এবং প্রফেসর শঙ্কু আশ্চর্য পুতুল। এটা হলো প্রথম সিরিজ। ক্লিয়ার? করভাস গল্প কত নাম্বার গল্প? 3 নাম্বার। কোন সিরিজ? তৃতীয় সিরিজ। এবং তৃতীয় সিরিজের সঙ্গে তোমার ডক্টর সেরিংয়ের স্মরণশক্তি 4 নাম্বার গল্পটাও কিন্তু অ্যাড হয়েছে। হয়েছে। মহাকাশের দূত শঙ্কু, একাই 100 মনে থাকবে। এবং লাস্ট গল্প স্বর্ণপর্ণী এলো শেষ। শেষ গল্প যেমন তেমন শেষ সিরিজ। এইবার যারা বলছিলেন স্যার সময় মনে থাকে না, টাইম মনে থাকে না, তাদের জন্য বলছি যে দেখো পরবর্তী স্লাইডে যে স্লাইডটা আসবে সেখানে কিন্তু বিশেষ গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তোমরা প্রত্যেকে যারা রয়েছো ক্লাসে, দেখতে পাচ্ছি অনেকে রয়েছো, প্রত্যেকে আমাকে বলবে যাকে যেটা প্রশ্ন করবো। চলো আমরা যাচ্ছি নেক্সট স্লাইডে। এবার দেখে নাও, যদি পারো আমার সঙ্গে কথা বলে ক্লাস করো, যদি পারো ফটাফট চ্যাটে লিখে লিখে করো, যেটা তোমাদের ইচ্ছা। বলো রচনার নাম। প্রথম গল্প কি ছিল বলো? এই স্লাইডটা আমার তোমাদের দেওয়ার উদ্দেশ্য একটাই, যে তোমাদের আজকের পরে কিন্তু এই বিষয়ে আর কোনো কিছু মুখস্থ করতে হবে না, পড়তেও হবে না। এই যে ছবির মতো ক্রিয়েট হবে। হ্যাঁ, একজন রেসপন্স করেছো, আমি দেখতে চাই কে লিখেছো। গুড, কামরুজ্জামান বলছো, বলো কামরুজ্জামান, বলো বলো। বোমযাত্রা ডায়েরি, গুড। একজন বলেছো। দ্বিতীয় গল্প বলো। গুড, এই তো বোমযাত্রা ডায়েরি, বোমযাত্রা, হ্যাঁ। আমি শর্টে লিখছি প্রফেসর শঙ্কু ও আশ্চর্য পুতুল। 3 নম্বর গল্প কি ছিল বলো তো? করভাস। করভাস গল্প কাকে নিয়ে? কাককে নিয়ে। আরেকজন কথা বলবে, দাঁড়াও। দীপান্বিতা বার মাঝি বলো 4 নম্বর গল্প কি ছিল? সীমা বলো 4 নম্বর গল্প কি ছিল? 4 নম্বর গল্প কি ছিল বলো? ভয়েস কি করে দেবো? ভয়েস বলো। পূজা, পূজা, সীমা বলো। উজ্জ্বল, অসুবিধা নেই, বলো, সব শুনতে পাচ্ছি আমি।
আচ্ছা লিখে, ভয়েস দিতে সমস্যা হলে লিখে বলো, আমি লিখে চ্যাট দেখতে পাচ্ছি। সন্দীপ বলছে হ্যাঁ, রাখি বলছে ডক্টর শেরিং, হ্যাঁ ডক্টর শেরিংয়ের স্মরণশক্তি, ঠিক আছে আমি শর্ট করে লিখছি। চলো আপাতত লিখে লিখে দাও, তাহলে সুবিধা হবে। তারপরে গল্প কি রয়েছে বলো, তারপরে গল্প কি রয়েছে? চিরশ্রী, শ্রেয়া বলেছে ডক্টর শেরিং, গুড। তারপরে গল্প রয়েছে মহাকাশের দূত, সবাই জানো আশা করি। লাস্ট গল্প কি রয়েছে বলো? মহাকাশের দূত, সীমা, বাহ গুড। হ্যাঁ চিরশ্রী বলো, লাস্ট গল্প কি? স্বর্ণপণি কিসের নাম? মেডিসিন পাতার নাম, একটা গাছের নাম। গল্পটা পড়েছো? পূজা, কামরুজ্জামান, সব ঠিক, ওকে ওকে গুড, খুব সুন্দর হচ্ছে। হ্যাঁ শারমিন বলো, আমি শুনতে পাচ্ছি। শারমিন শুনতে পাচ্ছি, বলো। আচ্ছা চলো, দেখো কথা বলতে চাইলে সমস্যা হচ্ছে, যেহেতু তোমরা চ্যাটে লিখে দাও, আমি চ্যাট পরিষ্কার তোমাদের সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছি, ওকে। এবার দেখো মজার বিষয় হচ্ছে গল্পের, আমি তোমাদের পত্রিকার নাম বলেছিলাম, কোন কোন পত্রিকা রয়েছে বলো তো একটুখানি। দেখো দুটো পার্ট রয়েছে, যে মোট দুখানা পত্রিকা ছিল, কোন কোন পত্রিকা বলো, ফাটাফাট বলো তো একটুখানি। প্রথম পত্রিকা কি ছিল? সন্দেশ পত্রিকা, বাহ খুব সুন্দর, সন্দেশ, প্রথম দুটো হলো সন্দেশ পত্রিকা, আর পরেরটা কি রয়েছে? আনন্দ মেলা, খুব সুন্দর। ভুলবে না, আমি ভুলতে দেবো না তোমাদের, এটা আমার চ্যালেঞ্জ। হয়ে গেছে, একে একে আমরা সব জায়গাতে আসছি, চলো। আনন্দ মেলা, সুন্দর। হ্যাঁ শারমিন আমি শুনতে পাচ্ছি, বলো। শারমিন আমি শুনতে পাচ্ছি, বলো। ভয়েসটা কি করে দেবো? সন্দীপা বলছো ভয়েস কি করে দেবো? দেখো তোমার ফোনে হ্যান্ড একটা হাতের অপশন রয়েছে, সেখানে ক্লিক করে ওয়েট করো, আমি অ্যাকসেপ্ট করলে তারপর কথা বলতে পারো। আমি যখন বলবো যে হ্যাঁ সন্দীপা বলো, দেন তুমি স্টার্ট করবে, কথা বলতে পারবে, ওকে। সন্দীপা অপশন কই প্লিজ বলুন। তোমার সামনে দেখো একটা হ্যান্ড রাইজের অপশন রয়েছে, সেখানে ক্লিক করো। চলো, কথা বলতে হলে ডিস্টারবেন্স হচ্ছে, তো আমরা চলো আমরা এগিয়ে যাই। এবার হলো উৎসে চলে আসি। প্রথম যে গল্পটা, এই প্রথম গল্পের উৎস কি বলো, আর এই দ্বিতীয় গল্পের উৎস কি বলো? এক্ষুনি বললাম, প্রথম গল্প দ্বিতীয় গল্প, প্রথম গল্পের উৎস হলো কি? প্রথম সিরিজ, ওকে প্রথম সিরিজ। চলো কে কি বলবে দেখে নি একটুখানি। হ্যাঁ পূজা বলো, শুনতে পাচ্ছি, পূজা বলো। প্রথম সিরিজ প্রফেসর শঙ্কর, ঠিক আছে। দ্বিতীয় গল্পটা? কোনটা? গুড, এটা হবে তৃতীয় সিরিজ, ঠিক আছে। চলো দাঁড়াও, এক সেকেন্ড দাঁড়াও। মহাকাশের দূত, শঙ্কু একাই 100, শর্ট ফর্মে লিখলাম। তারপরে স্বর্ণপর্ণী, স্বর্ণপর্ণী বলো। শেষ সিরিজ, স্বর্ণপর্ণীর শেষ গল্প, শেষ সিরিজ, গুড শেষ সিরিজ। সেলাম প্রফেসর শঙ্কু, সীমা বললো। হ্যাঁ উজ্জ্বল বলো, তোমার কি কথা, কি বলবে বলো। ওকে, হয়ে গেল আমাদের আপাতত এইটুকুন। এইবার হলো আমাদের তারিখ, অর্থাৎ সাল মনে রাখার জন্য গুরুত্বপূর্ণ জায়গা, ঠিক আছে। এবার আমাদের সাল মনে রাখতে হবে। হ্যাঁ সাহেব, সাহেব শুনতে পাচ্ছি, বলো। আচ্ছা বাদ দাও, তোমরা যারা লিখবে চ্যাটে লিখো, আমি যখন বলবো ভয়েসে আসার জন্য তখন ভয়েসে আসবে, কেমন? ঠিক আছে। এবার আমরা আমাদের গুরুত্বপূর্ণ জায়গা সেখানে যাই। প্রথম যে গল্প রয়েছে বোম যাত্রীর ডায়েরি,
প্রথম সিরিজ সন্দেশ পত্রিকায় প্রকাশিত হয়। এবার বলো এই যে গল্পটি কত সালে প্রকাশিত হয়? একটাই মনে রাখবে, প্রথম গল্পটা কত সালে হয়েছিল বলো? 1368 বঙ্গাব্দ। 1368 বঙ্গাব্দ, 1300, বাহ চিরশ্রী একদম অনেক অ্যাডভান্স, 1368, গুড। আচ্ছা এখানে কোন মাসের কথা বলা হয়েছে বলো? দুটো মাসের কথা বলেছিলাম যে গল্পেও কিন্তু এই দুটো মাসের কথা উল্লেখ রয়েছে, তো বলো কোন মাসের কথা উল্লেখ রয়েছে? ফটাফট বলো তো একটুখানি, বলো কোন মাস? কোন মাসের কথা উল্লেখ রয়েছে? আশ্বিন কার্তিক, গুড। আশ্বিন কার্তিক। তাহলে 1368 বঙ্গাব্দের আশ্বিন কার্তিক সংখ্যায় কিন্তু প্রকাশিত হয়েছিল বোম যাত্রীর ডায়েরি, যে প্রথম গল্পটি, সেটি প্রথম সিরিজ এবং অবশ্যই সন্দেশ পত্রিকায় প্রকাশিত হয়েছে। এবার হলো দ্বিতীয় গল্প। স্যার বেরিয়ে যাবেন নাকি? ওকে ওকে, হ্যাঁ দ্বিতীয় গল্প বলো। আমি বলেছিলাম এখানে হবে তোমার প্রথম গল্প 1368 বঙ্গাব্দ, পরেরটা কি হবে বলো? পরেরটা 1371 ফাল্গুন সংখ্যা, বাহ 1371। তারপরেরটা বলো ফটাফট বলো, করভাস গল্প প্রকাশ সাল বলো। সবথেকে যে মজার বিষয় দেখো, এই যে চারটা গল্প রয়েছে, করভাস, ডক্টর সেরিংয়ের স্মরণশক্তি, মহাকাশের দূত, স্বর্ণপর্ণী, এই প্রত্যেক চারটা গল্পে কিন্তু পূজা বার্ষিকীতে প্রকাশিত। পূজা বার্ষিকী তোমার অপশনে যখন দেবে তখন এই পূজা বার্ষিকী কিন্তু দেবে, ঠিক আছে? তাহলে তোমার কিন্তু অ্যান্সারটা খুঁজে বের করতে সুবিধা হবে, ঠিক আছে? তাহলে মোটামুটি আমরা এই যে ছকটা দেখালাম, এই ছক থেকে তোমাদের জন্য একটা বা দুটো প্রশ্ন আসবে যেটা তোমরা করতে পারবে। চলো দেরি না করে আমরা চলে আসি আজকের যে মূল আলোচ্য বিষয়, মূল যে গল্প, ডক্টর শেয়ারিংয়ের স্মরণ শক্তি, এই গল্পের প্রেক্ষাপটে। বলো এবার বলো একটু, আমি শুনে নিই। দীপান্বিতা বলছো 1381, পুজো দীপান্বিতা 1379, ঠিক আছে সবাই মোটামুটি সবগুলো লিখে দিয়েছো। আচ্ছা একটা বিষয় বলো, এই যে ডক্টর শেরিংয়ের স্মরণ শক্তি, এই যে গল্পটা আমরা পড়ছি, এই গল্পটা প্রকাশ সাল একটু বলে দাও, প্রকাশ সালটা এখানে বলো, প্রকাশ সালটা একটু বলো। আর একটা বিষয় বলছি, এখানে দেখবে গল্পে একটা কথা রয়েছে, স্মরণ শক্তি। স্মরণ মানে কি? কোনো জিনিস মনে রাখা বা মনে রাখার বিষয় রয়েছে। এই স্মরণের ইংরেজি কি? এই স্মরণের ইংরেজি হলো রিমেম্বার, ঠিক আছে? এটা কেন আমি বললাম, কেন লিখলাম সে বিষয়ে আমি পরে যাচ্ছি, কারণ তোমাদের জন্য আমি লিখলাম যে স্মরণের ইংরেজি হলো রিমেম্বার, ঠিক আছে? চলো প্রকাশ সালটা কেউ লিখেছো? রাখি বলছে 1381। আর কেউ বলো গল্পের প্রকাশ সাল কত বলো? হ্যাঁ, পূজা বার্ষিকী, তাড়াতাড়ি লিখছি, বানানে কোথাও মিসস্পেলড হয়ে গেলে কিছু মনে করো না, হ্যাঁ 1300 কত হলো 81, ভাই 1381, ঠিক আছে বঙ্গাব্দ। 1381 তুলিকা, দীপান্বিতা, পূজা সবাই বলছো 1381। এবার বলো, যে বলছিলে যে স্যার সাল মনে রাখতে পারছি না, সে বলো যে এটা কি মনে রাখা সম্ভব তোমাদের জন্য আদৌ, নাকি ভুলে যাবে? চলো, ডক্টর শেয়ারিংয়ের যে স্মরণশক্তি যে গল্পটা, এখানে ডক্টর শেয়ারিং এক ব্যক্তি, তার স্মরণশক্তি সম্পর্কিত একটা বিষয় নিয়ে গল্প আমরা আলোচনা করব। অবশ্যই গল্পটি সকলে তোমরা পড়েছো, এবং পড়েছো এটা ধরে আমি আলোচনা করছি, কারণ তোমরা যদি বলো যে স্যার আমাকে গল্প লাইন বাই লাইন পড়ে বুঝিয়ে দিন, তাহলে কিন্তু খুব মুশকিল। ওই জন্য আমরা ধরে নিচ্ছি গল্পটা পড়েছো। কি রয়েছে গল্প? দেখো, ডক্টর শেয়ারিংয়ের স্মরণশক্তি হলো সত্যজিৎ রায়ের প্রফেসর শঙ্কু সিরিজের একটি গল্প। এই গল্পে ডক্টর শেয়ারিং নামের এক ব্যক্তির স্মরণশক্তি নিয়ে সমস্যা দেখা যায়, এবং প্রফেসর শঙ্কু তার এই সমস্যার সমাধানে এগিয়ে আসেন, ঠিক আছে? চলো কে কি বলছো আমি একটুখানি দেখে নিই। তুলিকা, হ্যাঁ তুলিকা মণ্ডল বলো, তুলিকা বলো, আমি শুনতে পাচ্ছি, বলো তুলিকা বলো, বুঝতে পেরেছো? ওকে গুড। চলো আজকের ক্লাস একদম মজার হতে চলেছে, মজার, হেভি মজার। গল্পের মূল বিষয় কি দেখো, ডক্টর শেয়ারিং তিনি একজন বিখ্যাত বিজ্ঞানী, ঠিক আছে? তিনি একজন বিখ্যাত বিজ্ঞানী, সঙ্গে তিনি কিন্তু অধ্যাপকও। হঠাৎ করে তার স্মৃতিশক্তি হারাতে শুরু করে, ঠিক আছে? প্রফেসর শঙ্কু তার এই সমস্যা সমাধানে গবেষণা শুরু করেন, এবং একটা বিশেষ ধরনের ওষুধ তৈরি করেন যা ডক্টর শেয়ারিংয়ের স্মৃতিশক্তি পুনরুদ্ধার সাহায্য করে না। ওষুধ না, এটা হবে একটা যন্ত্র। সেই যন্ত্রের নাম কি বলতো? কে বলতো সেই যন্ত্রের নাম কি?
ডক্টর শেয়ারিং এর স্মরণ শক্তি ফেরানোর জন্য প্রফেসর শঙ্কু যে যন্ত্র আবিষ্কার করেছেন সেই যন্ত্রটার নাম কে বলতে পারবে আগে? রিমেমব্রেন যন্ত্র। গুড। সন্দীপা, সীমা, ওয়াসিমা, চিরশ্রী বলো। রিমেমব্রেন, গুড। এবার বলো, আমি একটু আগে তোমাদের বললাম যে এই স্মরণ শক্তিটাকে ইংরেজি কি? স্মরণ শক্তির ইংরেজি কি বলো? স্মরণ শক্তির ইংরেজি কি বলো? রিমেমব্রেন। এই জন্য আমি তোমাদের বললাম যে এই স্মরণ শক্তিরতেই তোমাদের মনে থাকবে যে স্মরণ শক্তি গল্পে কিন্তু রিমেমব্রেন যন্ত্রের কথা বলেছে প্রফেসর শঙ্কু। চলো, এবার আজকে আমরা আলোচনা করছি আমাদের গল্পের মূল পর্বে। এইখান থেকে কিন্তু প্রত্যেকটা লাইন থেকে, প্রত্যেকটা ইম্পর্টেন্ট টপিক থেকে আমি তোমাদের আগের ক্লাসেও নিয়ে এসেছি, আজকের ক্লাসেও নিয়ে এসেছি। এর বাইরে তোমাদের প্রশ্ন আসার চান্স একেবারে জিরো। ঠিক আছে, তুই চলো আমরা এটা দেখি এবং আস্তে আস্তে পুরো গল্পের বিষয়টাও আমরা পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করি। প্রথমে কি রয়েছে? প্রকাশিত, যেটা অলরেডি আমরা আলোচনা করলাম যে আনন্দমেলা পত্রিকায় পূজা বার্ষিকী 1381 বঙ্গাব্দে কিন্তু গল্পটি প্রকাশ পেয়েছে। ভুলবে না, অবশ্যই ভুলবে না, ভোলার মতো করেও পড়াচ্ছি না যাতে তোমরা ভুলে যাও। 3.5 বছরের অক্লান্ত পরিশ্রমের ফল এই যন্ত্র। তাহলে এই যে রিমেমব্রেন যন্ত্রটি, এটি তৈরি করতে সময় লেগেছিল 3.5 বছর। ভুলবে না। ঠিক আছে, এই যন্ত্রটি তৈরি হওয়া শেষ হয় 2রা জানুয়ারি। খুব গুরুত্বপূর্ণ। আমি কোথায় কোথায় প্রশ্ন আসে, কোন কোন বিষয়গুলো থেকে প্রশ্ন আসে, কোন কোন ইনফরমেশনগুলো থেকে প্রশ্ন আসে, আমি কিন্তু তোমাদের বারবার বলতে থাকি। এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ যে এই যন্ত্রটি অর্থাৎ রিমেমব্রেন যন্ত্রটি তৈরি হওয়া শেষ হয় 2রা জানুয়ারি। মনে থাকবে? অবশ্যই মনে থাকবে। প্রহ্লাদ গত মাসে 7 তারিখ সকালে বাজার থেকে কি মাছ এনেছিল? ট্যাংরা। ঠিক আছে, দেখো এই প্রহ্লাদকে বলো তো। এই প্রহ্লাদ হলো প্রফেসর শঙ্কুর কে ভৃত্য, প্রফেসর শঙ্কুর ভৃত্য। এই প্রহ্লাদ কিন্তু গত মাসের 7 তারিখে সকালবেলা বাজার থেকে ট্যাংরা মাছ নিয়ে এসছে। এটা কিন্তু মনে থাকার কথা না। আমরা বিগত 1 সপ্তাহে কি বাজার করি সেটাই ভুলে যায়, কিন্তু প্রহ্লাদ বলেছে, কারণ এই যে রিমেমব্রেন যন্ত্রটি, এটা কিন্তু প্রহ্লাদের ওপরে প্রথম টেস্ট করেছে এবং আরও একটি যন্ত্র টেস্ট করেছিল। তোমাদের নিশ্চয়ই মনে আছে, আমরা প্রথম দিন গল্পে পড়িয়েছিলাম। কোন গল্পে? বোমযাত্রী ডায়েরি গল্পে পড়িয়েছিলাম যে ন্যাসার যন্ত্র কিন্তু এই প্রহ্লাদের ওপরে প্রথম টেস্ট করেছিল প্রফেসর শঙ্কু। ঠিক আছে, তারপর দেখো প্রফেসর শঙ্কুর 11 মাস বয়সের কিছু ঘটনা মনে আছে। 11 মাস বয়সের কিছু ঘটনা মনে আছে, যেমন 1 বছরে 3 মাস বয়সে একবার সে যুগের ম্যাজিস্ট্রেট ব্ল্যাকওয়েল সাহেবের ছড়ি হাতে কুকুর নিয়ে উসরি একটা নদীর নাম, উসরির ধারে বেড়াতে এসেছিলেন। কুকুরটা ছিল রং সাদা এবং কুকুরের জাত ছিল বুল টেরিয়ার। ঠিক আছে, প্রফেসর শঙ্কুর যে ছোটবেলা, সেই সময়ের কিছু ঘটনার কথা তার মনে আছে, সে সমস্ত জিনিসগুলোর কথা কিন্তু এখানে বলা হয়েছে। চলো তারপর দেখো প্রত্যেকটা ইনফরমেশন কিন্তু গুরুত্বপূর্ণ। রিমেমব্রেন সম্পর্কে একটা প্রবন্ধ লিখে পাঠানো হয়েছিল ইংল্যান্ডের নেচার পত্রিকায়। খুবই ইম্পর্টেন্ট, একেবারে গুরুত্বপূর্ণ, মিস করা চলবে না। যে রিমেমব্রেন সম্পর্কিত একটি প্রবন্ধ লিখে পাঠিয়েছিল ইংল্যান্ডের নেচার পত্রিকায়। 7ই মে ব্রাসেল শহরে একটা বিজ্ঞানী সম্মেলন আছে যেখানে এই যন্ত্রের ডেমনস্ট্রেট করার অনুরোধ এসছে। তাহলে কত তারিখ? 7ই মে। কোন শহরে? ব্রাসেল শহরে একটি ডেমনস্ট্রেশন রয়েছে। ঠিক আছে, চলো নেক্সট দেখো। আমেরিকার ক্রোড়পতি শিল্পপতি হিরাম হর্নস্টাইন। দেখো এই নামগুলোতে একটু আকার মিস্টেক হতে পারে, ঠিক আছে, ডোন্ট মাইন্ড, বাট আমি চেষ্টা করেছি একদম সঠিক করে করার। বাট হতে পারে যে হিরানটা হরেন হয়ে গেছে বা হরেনটা হেরান হয়ে গেছে, একটু বানানের এদিক ওদিক হতে পারে। আত্মজীবনী লিখবেন বলে তার যন্ত্রটি ব্যবহার করতে চেয়েছেন। বুঝতে পারলে যে আমেরিকার এক ক্রোড়পতি শিল্পপতি নাম হিরান হর্নস্টাইন আত্মজীবনী লিখবেন বলে প্রফেসর শঙ্কুর কাছ থেকে কিন্তু যন্ত্রটি চেয়েছিলেন। দেখো পরবর্তী পেজে আমরা চলে এসেছি। 4 মার্চ খবরের কাগজে সুইজারল্যান্ডের একটি বিস্ত্রী অ্যাক্সিডেন্টের খবর পড়ে। দেখো অ্যাক্সিডেন্ট আমার ভুল রয়েছে, খবর পড়ে প্রফেসর শঙ্কুর। এখানে গুরুত্বপূর্ণ, অবশ্যই গুরুত্বপূর্ণ যে কত তারিখে অ্যাক্সিডেন্টের খবর পড়েছিল প্রফেসর শঙ্কু? 4 মার্চ। খবরটা হচ্ছে একটা, দেখো খবরটা কি, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। খবরটা হচ্ছে একটা গাড়িতে 2 জন বিখ্যাত বৈজ্ঞানিক, নাম হলো
সুইজারল্যান্ডের অটো লুবিন এবং অস্ট্রিয়ার ডক্টর হিয়েরোনিমাস সেরিং। মনে রাখবে এই যে এই গল্পের মূল ব্যক্তি হলেন সুইজারল্যান্ডের বিখ্যাত বিজ্ঞানী অটো লুবিন। অটো লুবিনের বাড়ি কোথায়? সুইজারল্যান্ড। এবং অস্ট্রিয়ার ডক্টর হিয়েরোনিমাস সেরিং। তাহলে ডক্টর সেরিংয়ের বাড়ি কোথায়? তিনি অস্ট্রিয়ার বাসিন্দা, নট অস্ট্রেলিয়া, অস্ট্রিয়ার বাসিন্দা। অস্ট্রেলিয়া আর অস্ট্রিয়া দুটোর মধ্যে কিন্তু গুলিয়ে ফেলবে না। ক্লিয়ার? দেখো তাহলে খবরটা হচ্ছে গাড়িতে দুইজন বিখ্যাত বৈজ্ঞানিক ছিলেন, যারা একজন ছিলেন তোমার সুইজারল্যান্ডের, একজন ছিলেন অস্ট্রিয়ার। এই গাড়ি কিন্তু ঘটনাচক্রে অ্যাক্সিডেন্ট হয়। দেখো অস্ট্রিয়া ল্যান্ডেক শহর থেকে সুইজারল্যান্ডের ওয়ালিনস্টাট শহর আসছিলেন তারা। এই দুই বিজ্ঞানী কিছুদিন ধরে কোনো একটা গোপনীয় বিষয় নিয়ে গবেষণা চালাচ্ছিলেন। গাড়িতে সামনে ছিল ড্রাইভার, পিছনে ছিলেন লুবিন আর শেরিং। পাহাড়ের পথ দিয়ে যেতে যেতে গাড়ি খাদে পড়ে যায় এবং রাস্তা থেকে 1000 ফুট নিচে পড়ে যায়। কাছাকাছি ছিল লুবিনের হাড়গোড় ভাঙা মৃতদেহ। আশ্চর্যজনকভাবে বেঁচে যায় ডক্টর শেরিং। তাহলে কে বেঁচে যায়? ডক্টর শেরিং। বেঁচে গেলেও কি হয়? বেঁচে গেলেও তার স্মৃতিশক্তি কিন্তু লোপ পেয়ে যায়। রাস্তা থেকে মাত্র 30 ফুট নিচে একটি ঝোপে আটকে যায় তার দেহ। চলো একজন কিছু বলতে। দীপান্বিতা বার মাঝি, বলো দীপান্বিতা তুমি কি জানতে চাও, বলো। তাড়াতাড়ি পড়ো, তাড়াতাড়ি পড়ো, অনেক অনেক বাকি রয়েছে। দীপান্বিতা তুমি কিছু বলবে? ওকে ওকে, তাহলে আমরা আবার শুরু করি। দেখো রাস্তা থেকে মাত্র 30 ফুট নিচে, 30 ফুট নিচে একটি ঝোপে আটকে যায় তার দেহ। দুর্ঘটনার খবর ওয়ালনস্টাটে পৌঁছানো মাত্র সুইস বায়োকেমিস্ট নরবার্ট বুশ। নরবার্ট বুশ কে ছিলেন? এক সুইস বায়োকেমিস্ট। সেখানে উপস্থিত হন। প্রফেসর শঙ্কু বুশকে চেনেন, কারণ 10 বছর থেকে ফ্লোরেন্সে একটি বিজ্ঞানী সম্মেলনে তাদের সঙ্গে তার পরিচয় হয়। ঠিক আছে, বুঝতে পারছো সবাই? ওকে, এই স্লাইডটা ভালো করে দেখে নাও, কারণ প্রত্যেকটা জায়গা থেকে খুব ইম্পর্টেন্ট। কি ইম্পর্টেন্ট দেখো, সুইজারল্যান্ডের বিজ্ঞানীর নাম কি? অটো লুবিন। অস্ট্রিয়ার বিজ্ঞানীর নাম কি? ডক্টর হিয়ারেনসেন সেরিং। যাচ্ছিলেন কোথায়? অস্ট্রিয়ার ল্যান্ডেক শহরে আসছিলেন সুইজারল্যান্ডের ওয়ালনস্টাট থেকে। ঠিক আছে, গাড়ি কোথায় পড়েছিল? গাড়ি খাদে পড়েছিল। নিকটবর্তী গ্রামের কে দেখেছিল? এক মেষ পালক। মারা গিয়েছিল কে? লুবিন। বেঁচে গিয়েছিল কে? ডক্টর সেরিং। এই জিনিসগুলো তোমাদের প্রত্যেককে মনে রাখতে হবে। ঠিক আছে, খবর ওয়ালনস্টাটে পৌঁছানো মাত্র সুইস বায়োকেমিস্ট নরবার্ট বুশ, এনাকে মনে রাখবে, ইনি হলেন কে? সুইস বায়োকেমিস্ট। সেখানে পৌঁছান এবং প্রফেসর শঙ্কু এই বুশকে 10 বছর থেকে চিনতেন। আমার যন্ত্র 16 আনা পোর্টেবল, এর ওজন মাত্র 8 কিলো। যন্ত্রটি কি? যন্ত্রটি হলো রিমেমব্রেন। এবার যখন এই যে ঘটনা ঘটে, এই অ্যাক্সিডেন্টের ঘটনা ঘটে, তখন তাকে চিঠির মাধ্যমে ডাকা হয় যে এরকম আমাদের একজন জীবিত রয়েছেন, তিনি তার স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছেন, যার নাম হলো ডক্টর শেরিং। তার স্মৃতিশক্তি ফেরানোর জন্য তোমার যন্ত্রটা অবশ্যই লাগবে, তো তুমি কিন্তু চলে আসো। তো এই যন্ত্রটার নিয়ে কিন্তু প্রফেসর শঙ্কু পাড়ি দিয়েছিল। ঠিক আছে, যন্ত্রের ওজন কত? যন্ত্রের ওজন 8 কিলো। গুরুত্বপূর্ণ, খুব ইম্পর্টেন্ট। এখান থেকে আমি একটা প্রশ্ন রেখেছি তোমাদের ক্লাসের পরবর্তী অধ্যায়ে, যেখানে আমি তোমাদের প্রশ্ন উত্তর নিয়ে ডিসকাস করব, সেখানে এর ওজন ছিল মাত্র 8 কিলো। প্রফেসর শঙ্কু ইউরিকে পৌঁছেছিলেন 8ই মার্চ, সময়টা সকালবেলা। তাহলে প্রফেসর শঙ্কু কোথায় গিয়েছিলেন? ইউরিক, রিয়াল মাদ্রিদ ইউরিক। ঠিক আছে, সকাল বেলা। চলো দেখে নাও একবার ভালো করে। কেউ স্ক্রিনশট নিতে চাইলে নিতে পারো, কিন্তু এই যে ম্যাটেরিয়ালসটা দেখতে পাচ্ছ পিডিএফ, এটা তোমাদের আফটার দ্য ক্লাস তোমাদের ক্লাস ম্যাটেরিয়াল সেকশনে আপলোড হয়ে যাবে, এবং তোমাদের পুরো প্রফেসর শঙ্কুর নোটস কিন্তু অলরেডি রেডি হয়ে গেছে, যেটা তোমরা পেয়ে যাবে ক্লাসের শেষে। ঠিক আছে, চলো। 14 একর জমির ওপরে বায়োকেমিস্ট নরবার্ট বুশের বাড়ি। প্রত্যেকটা ইনফরমেশন কিন্তু গুরুত্বপূর্ণ, এবং ক্লাস করলে কি হয়, সেই ইনফরমেশনগুলো তোমরা ভুলে যাও না, তোমাদের মনে থাকে। ঠিক আছে, অবশ্যই মনে রাখবে। দেখো বুশের কিছু 3 বছরের ছেলের নাম কি? উইলি। বুশের, এটা জর্জ বুশ বা রবার্ট বুশ না, এটা অন্য বুশ, এটা হলো নরবার্ট বুশ। ঠিক আছে, তার ছেলের নাম হলো উইলি। শঙ্কুকে 1 প্যাকেট চকলেট দিয়ে গেল। ঠিক আছে, বুশের বাড়িতে সর্বমোট 6 জন লোক রয়েছে। দেখো প্রত্যেকটা ইনফরমেশন ইম্পর্টেন্ট, তুমি কোনোটা ছাড়তে পারবে না, এবং তোমাকে মনে রাখতে হবে। এবং মনে রাখার জন্য তোমাকে অবশ্যই ক্লাস তো করতেই হচ্ছে, আর প্রত্যেকটা টেক্সট তোমাকে ভালো করে পড়তে হচ্ছে। আমি আবারও বলছি, টেক্সট কিন্তু পড়তে হবে, এর কোনো বিকল্প নেই।
না হলে আবার তুমি ভুলে যাবে। তাহলে বুশের বাড়িতে কে কে রয়েছে? বুশ রয়েছে, তার স্ত্রী রয়েছে ক্লারা। তাহলে বুশের স্ত্রীর নাম কি? বুশের স্ত্রীর নাম ক্লারা। শ্রীমান উইলি কার ছেলে? বুশের ছেলে। বুশের স্থানীয় বন্ধু স্কুলের শিক্ষক অমায়িক স্বল্পভাষী হান্স উইলরিক। হান্স উইলরিক। ডক্টর শেরিং ও তার পরিচারিকা যার নাম হলো মারিয়া। ঠিক আছে, তাহলে ডক্টর শেরিং এর পরিচারিকার নাম হলো মারিয়া। শেরিং এর চেহারা বর্ণনা খুব গুরুত্বপূর্ণ। শেরিং এর চেহারা বর্ণনা এখান থেকে প্রশ্ন আসতে পারে, জেনে রাখো। যে চেহারা বর্ণনা মাঝারি হাটের মানুষ, বয়স তো অবশ্যই 40 থেকে 55, এটা মনে রাখবে। ঠিক আছে, বয়সটা অবশ্যই 40 থেকে 55। মাথার সোনালি চুল পিছন দিকে গিয়ে টাক পড়েছে। ঠিক আছে, তাহলে আমাদের বয়সটা কিন্তু মনে রাখতে হচ্ছে। দুর্ঘটনার জায়গা এখান থেকে 85 কিলোমিটার দূর, মনে রাখবে। এখন বলা শক্ত কে আমার বড় ভক্ত। এই যে এখন বলা শক্ত কে আমার বড় ভক্ত, এর বক্তা হলেন প্রফেসর শঙ্কু। ঠিক আছে, প্রফেসর শঙ্কু। আর সে ব্যক্তি হলেন বুশ, আর ভক্ত হলেন তার স্ত্রী ক্লারা। ঠিক আছে, চলো নেক্সট। লাল বোতামটা টিপতে হেলমেট সংলগ্ন ব্যাটারি চালু হয়ে গেল। এখানে আমি লাল কালার এই কারণে দিয়েছি যাতে হেলমেটের ব্যাটারি অর্থাৎ তোমার রিমেম্ব্রেন্স যন্ত্রের যে ব্যাটারি বা যন্ত্র অন করার জন্য কোন রঙের সুইচ তোমাকে প্রেস করতে হবে, কোন রং? লাল রং। আর বন্ধ করার জন্য কোন রং? সবুজ রং। ঠিক আছে, এই যে আমি তোমাদের দিয়ে দিয়েছি সবুজ রং আর লাল রং, যাতে তোমাদের মনে থাকে। নেক্সট দেখো, শেরিং। শেরিং পদার্থবিজ্ঞানের অধ্যাপক, খুব গুরুত্বপূর্ণ। শেরিং কিন্তু পদার্থবিজ্ঞানের অধ্যাপক। তার জন্ম অস্ট্রেলিয়া, যেটা বললাম। তার ছোট বোন আছে, একটি বড় ভাই আছে, সে মারা গেছে। বড় ভাই প্রথম মহাযুদ্ধের 1 অক্টোবর মারা গেছে। ডেটটা কিন্তু দেওয়া রয়েছে, তোমরা দেখে নেবে। প্রফেসর লুবিনের সঙ্গে যে কাজ করছিলেন, গবেষণা বিষয়ের নাম হলো BX377। একটা প্রজেক্টে কাজ করছিলেন, যে প্রজেক্টের নাম হলো, সাংকেতিক নাম হলো VX377। গবেষণা বিষয়টা কি? একটা নতুন ধরনের আণবিক মারণাস্ত্র তৈরি করার ফর্মুলা। ঠিক আছে, আর যন্ত্রটি বন্ধ করা হয় সবুজ বোতাম চেপে। হয়ে গেল ক্লিয়ার? এবার দেখো, এবার আমাকে তোমরা বলো চ্যাটে লিখে বলবে তোমরা যে এই যে ছবিটা দেখতে পাচ্ছ, এই ছবিটা ঠিক কোন গল্প থেকে নেওয়া হয়েছে? কোন গল্পের ছবি এটা? বলো ফটাফট বলো দেখি, কে বলছো আগে, কে বলবে? এই যে ছবিটা দেখতে পাচ্ছ প্রফেসর শঙ্কুর ডায়েরি থেকে, কোন গল্পের? গুড। সন্দীপা বলেছে বোম যাত্রীর ডায়েরি। শারমিন বলছে, দেখি শারমিন, উজ্জ্বল বলো, ফটাফট বলো, বলো শারমিন, উজ্জ্বল। উজ্জ্বল তোমার কথা শোনা যায় না। ঠিক আছে, খুব সুন্দর বলেছো যে বোম যাত্রী ডায়েরি গল্প থেকে কিন্তু এই ছবিটা নেওয়া হয়েছে। ঠিক আছে, কেন? কারণ এই দেখো তোমার কি বলে এটাকে, নস্যাৎ যন্ত্র, যেটা হাঁচি পড়তে শুরু হলে সে হাঁচি আর 30 ঘন্টার মধ্যে থামে না। এই যন্ত্র কিন্তু টেস্ট করেছিল প্রথম প্রফেসর শঙ্কু কার ওপর? প্রহ্লাদের ওপর। আর প্রহ্লাদ হলো প্রফেসর শঙ্কুর ভৃত্যের নাম। বলো সঞ্জয়, সঞ্জয় বলো। নস্যাস্ত্র, গুড। তোমরা কথা বলতে যাও কিন্তু কথা বলো না কেন? চলো, কথা বলার তো অনেক সময় রয়েছে, প্রয়োজনে বলে নেবো, বাট ক্লাসটা শেষ করতে হবে। এরপর আবার একটা ক্লাস রয়েছে, 2টো ক্লাস তোমাদের যত দ্রুত শেষ করা যায় শেষ করতে হবে। চলো দেখো, কাল আবার ওকে টুপি পরাতে হবে। এখানে টুপি হলো রিমেম্ব্রেন্স যন্ত্রটি, কারণ জানো, কারণ যন্ত্রটি তোমার হেলমেটের মতো। ঠিক আছে, মাথায় টুপির মতো পরাতে হয়। ফটাফট চলো। সোম নলিনের বড়ি খেয়ে একটানা 3.5 ঘন্টার গাঢ় ঘুম হলো। এই যে বড়ি, এই বড়িটা কিসের? এটা হলো ঘুমের বড়ি, ঘুমের ওষুধ। ঠিক আছে, 1 সেকেন্ড একটু হোল্ড করো, 1 সেকেন্ড একটু হোল্ড করো। হ্যাঁ ক্লাস করাচ্ছি। পরে ফোন করছি। সরি ফর দিস, মাঝে মাঝে কল চলে আসে, যাই হোক জরুরি কল। সোম নলিনের বড়ি খেয়ে একটানা 3.5 ঘন্টার গাঢ় ঘুম হয়েছিল। কার? প্রফেসর শঙ্কুর। মনে রাখো, প্রফেসর শঙ্কু, বুশ আর সুইস পুলিশের হান্স বার্গার দুর্ঘটনার জায়গায় রওনা যখন হন, তখন ঘড়িতে বাজে 9:15। দেখো প্রত্যেকটা ইনফরমেশন তোমাদের মনে থাকবে। ক্লাসটাকে বেশ মজার করে নাও, ভালো করে মনোযোগ দিয়ে দেখো, এবং ক্লাসটা জাস্ট শেষ হলে গল্পটাকে আবার পড়ে নাও। শেষ হলেই গল্পটা আবার পড়ে নাও, দেখবে পুরো জিনিসটা তোমার কাছে স্বচ্ছ হয়ে যাবে, ভুলবে না। আর যদি না পড়ো, ছেড়ে দাও, চলে যাও,
তাহলে ভুলবেই, কোনো প্রশ্ন করতে পারবে না। ক্লাসের শেষে বেশ কিছু প্রশ্ন দিয়ে রেখেছি আমি, সেই প্রশ্নগুলো তোমরা করলে বুঝতে পারবে যে ক্লাসটা কত সুন্দর করে তোমরা করেছো এবং কতটা ভালো করে বুঝতে পেরেছো। সীমা, বলো সীমা কি বলবে? হ্যাঁ আমি শুনতে পাচ্ছি, সীমা বলো বলো। গল্পের বিষয়বস্তু এগুলো এটা আলোচনা করতে করতে কিন্তু গল্পের বিষয়বস্তু অলরেডি হয়ে যাচ্ছে। হুম। তারপর আমি একবার বলে দিচ্ছি, কোনো চাপ নেই, ঠিক আছে? গল্পে অ্যাকচুয়ালি কি ঘটছে সে বিষয়টা নিয়ে, ঠিক আছে? কিন্তু অবশ্যই গল্পটা পড়ে নিও ক্লাস হয়ে গেলে। হুম। গল্পের বিষয়বস্তু অনেকেই পড়ে নিয়েছো যারা জানো, যারা জানো না, ঠিক আছে, আমি জাস্ট 1 থেকে 2 মিনিটের মধ্যে পুরো এই যে গল্পের বিষয় রয়েছে, অর্থাৎ ডক্টর শেরিংয়ের স্মরণশক্তি গল্পের বিষয়বস্তু অর্থাৎ একদম ছোট করে বলছি, ঠিক আছে? যারা জানো বেশ ভালো কথা, যারা জানো না তারা একটু শুনে নাও, কারণ আমাকে অলরেডি সীমা বললো যে একটু বললে সুবিধা হতো, কারণ অলরেডি পড়া হয়ে উঠছে না তাদের, ওটা অবশ্যই তারা পড়ে নেবে। ওকে, তো গল্পটা হচ্ছে এখানে দুজন ব্যক্তির কথা আমরা দেখলাম। কি ব্যক্তি ছিল বলো তো? লুবিন আর শেরিং, এই যে দুই ব্যক্তি রয়েছে, এই ব্যক্তি দুজন মিলে একটা সায়েন্টিস্ট প্রজেক্ট করছিল, যে প্রজেক্টে তোমার অস্ত্রর আবিষ্কার বিষয় চলছিল। কিন্তু ঘটনাচক্রে এটা প্রাইভেট ছিল এবং সে গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়। সেই গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার কারণে লুবিন তো মারা যায়, কিন্তু প্রফেসর যে শেরিং, অধ্যাপক শেরিং, তিনি মারা যান না, কিন্তু তার স্মৃতিশক্তি হারিয়ে যায়। এবার যেহেতু প্রফেসর শঙ্কু একটা যন্ত্র আবিষ্কার করেছেন স্মৃতিশক্তি ফেরানোর, এই যে যন্ত্রটা সেটা অবশ্যই সারা বিশ্বব্যাপী সমাদৃত হয়েছে, যার কারণে তাকে চিঠি করে ডাকা হয় যে আমাদের বিশিষ্ট একজন ব্যক্তি যার স্মৃতিশক্তি এরকম হয়েছে, আপনি আসুন, আপনি তার স্মৃতিশক্তিকে উদ্ধার করুন। উদ্ধার করতে আসেন কে? প্রফেসর শঙ্কু। কার বাড়ি আসেন? তোমরা গল্পে দেখতে পাবে, তিনি আসেন আমাদের এর বাড়ি, বুশের বাড়ি। বুশ তাকে নিমন্ত্রণ দিয়ে ডাকেন, নরবার্ট বুশ। কেন? এই যে তোমার আমাদের রয়েছে কি বলে শেয়ারিংয়ের স্মৃতিশক্তি ফেরানোর জন্য। কিন্তু এই স্মৃতিশক্তি ফেরাতে গিয়ে একটা অন্য চক্রের সন্ধান পায় প্রফেসর শঙ্কু, ঠিক আছে? এর মধ্যে একটা বড় চক্রান্ত রয়েছে, সেই চক্রান্তের পর্দা ফাঁস করে। এটাই হলো এই গল্পের বিষয়। তার তো স্মৃতিশক্তি ফিরে পায় এবং তার এর পিছনে যে বড় চক্রান্ত রয়েছে, এই যে অস্ত্রের আবিষ্কার হচ্ছে, এই অস্ত্রটা কোথায় লাগছে, কোন কাজে লাগছে, কিভাবে সেই অস্ত্রটার প্রজেক্ট তৈরি করছে, এই সমস্ত কিছুর জন্য কিন্তু প্রফেসর শঙ্কু এই সমস্ত বিষয়টাকে উদ্ধার করেন। মানে গোপন যে বিষয়টা যেটা নিয়ে বদ অভিসন্ধি ছিল সেটাকে তিনি নস্যাৎ করেন। এটাই হলো গল্পের মূল বিষয়বস্তু, ঠিক আছে? দেখো, নয়মানকে ধরিয়ে দেওয়ার জন্য 5,000 ফ্র্যাঙ্ক পুরস্কার ঘোষণা করা হয়। এই নয়মান হলো ওদের গাড়ির ড্রাইভার, কারণ গাড়ি অ্যাক্সিডেন্ট হওয়ার পর এই নয়মানকে কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছিল না। বললাম না গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে গিয়ে একজন মারা যান, লুবিন মারা যান, আর ডক্টর শেরিংয়ের তোমার স্মৃতিশক্তি বিলোপ পায়, কিন্তু অ্যাক্সিডেন্টের পর থেকে এই মিস্টার নয়মানকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, তিনি হারিয়ে গেছিলেন। যার কারণে সুইস পুলিশ 5,000 টাকার ফ্র্যাঙ্ক পুরস্কার দেওয়ার ঘোষণা করেন, 5,000 ফ্র্যাঙ্ক। নয়মান হলেন এখানে রয়েছে লুবিন এবং শেয়ারিংয়ের ড্রাইভার হাইনতাস নয়মান, ঠিক আছে? নামটা মনে রাখবে। সুইস গরুর গলায় বড় বড় ঘন্টা বাঁধা থাকে, গুরুত্বপূর্ণ তথ্য না হলেও জেনে রাখা ভালো। ওটা একটা কাপড়ের অংশ। কোনটা? ও গাছের নিচে এসে দৃষ্টি উপরে তুলতে পাতার ফাঁক দিয়ে একটা ছোট্ট সাদা জিনিস চোখে পড়লো, ঠিক আছে? লুবিন সংস্কৃত জানতো। লুবিন কি জানতো? লুবিন কিন্তু সংস্কৃত ভাষা জানতো। বার্লিংয়ের আরেকটি সংগ্রহশালায় রাখা একটি আশ্চর্য সংস্কৃত পুঁথি লুবিন পড়েছিল কিছু আগে। এই পুঁথির নাম হলো সমরাঙ্গ সূত্রম, খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে? লুবিন কি করতো? লুবিন কিন্তু সংস্কৃত ভাষা জানতো এবং দেখো বার্লিনের একটি সংগ্রহশালায় রাখা ছিল একটি আশ্চর্য সংস্কৃত পুঁথি যার নাম সমরাঙ্গন সূত্রম। এতে যে কত রকমের যুদ্ধাস্ত্রের বর্ণনা আছে তার হিসেব নেই। সেই পুঁথি পড়েই লুবিনের মাথায় এই অস্ত্রের পরিকল্পনা কিন্তু আসে। ক্লিয়ার হয়েছে যে এই যে লুবিন অস্ত্র বানানোর জন্য যে প্রজেক্ট শুরু করেছিল, এর যে বুদ্ধি কোথা থেকে আসলো?
সমরাঙ্গন সূত্রম থেকে, ভুলবে না তোমরা, আমি জানি তোমরা ভুলবে না। যারা এই ক্লাসটা করছো, দেখতে পাচ্ছি অলরেডি 20 জন ক্লাসটা করছো, আরও অনেকে রয়েছে কিন্তু ক্লাস, অনেকে রেকর্ডেড দেখো, নো প্রবলেম, যারা রেকর্ডেড দেখছো তারা অবশ্যই ক্লাসটা পুরো দেখো এবং ভালো করে দেখে নাও, একবারের বেশি দেখার প্রয়োজন পড়বে না, ঠিক আছে? এবং মক টেস্ট রয়েছে তোমাদের আগামীকালকেই। প্রফেসর শঙ্কুর সম্পূর্ণ বই থেকে 50টা প্রশ্নের মক টেস্ট পাবে। এবার অনেকে বলবে স্যার আমি তো কিছুই পড়িনি, এবার আমি কি বলবো বলো? পড়তে তো হবেই, 3 মাসের মধ্যে পরীক্ষা, যদি তুমি না পড়ো আমি কি করব? বাট যদি অন্তত ক্লাসগুলো করে থাকো, বই না পড়েও তবুও প্রশ্নের উত্তর করতে পারবে আমার মনে হয়। কিন্তু আজকে সেকেন্ড ক্লাসে আমি যে প্রশ্নগুলো রেখেছি সেটা তোমাদের জন্য বড় চ্যালেঞ্জ। আমি দেখব কতজন অ্যান্সার করো। অবশ্যই পরের ক্লাসে সবাই খাতা কলম নিয়ে বসবে, প্রশ্নের নাম্বার এবং ঠিক নাকি ভুল সেটা লিখবে। তারপরে যখন আলোচনা হবে আমাকে বলবে কার কটা ঠিক হয়েছে। 21টা প্রশ্ন, আমার সবচেয়ে, আমার দৃঢ় বিশ্বাস তোমরা 15-র ওপরে কেউ ক্রস করতে পারবে না। কাল কখন হবে? কাল রবিবার, তোমাদের মক টেস্ট হওয়ার ডেট রয়েছে। মোটামুটি 12টা 1টার মধ্যে মক টেস্ট তোমাদের মক টেস্ট সেকশনে চলে আসবে অ্যাপের, তোমরা দিতে পারবে, ঠিক আছে? তার মধ্যে আজকে ক্লাস করে নিয়ে পুরো বইটাকে পড়ে ফেলো, সম্ভব হলে পুরো বইটাকে পড়ে ফেলো, বেশি না, 6খানা গল্প রয়েছে। যদি সেটাও না পারো অন্তত ক্লাসগুলো দেখে নাও, দেখবে মক টেস্ট ক্লিয়ার হবে। প্রফেসর শঙ্কু আর কোনো আলোচনা হবে না, এর বাইরে এর থেকে ভালো আলোচনা আমাদের পক্ষে দেওয়া সম্ভব না। যদি ক্লাসগুলো করতে পারো ভালো করে, আর যদি মক টেস্টগুলো ভালো করে করতে পারো, মক টেস্ট বলছি তোমার ওই বইগুলো টেক্সট ভালো করে পড়তে পারো, তাহলে প্রফেসর শঙ্কু থেকে প্রশ্ন আটকাবে না। এটা শেষ হয়ে গেলে আগামী শনিবার তোমাদের জন্য আলোচনা থাকবে কোনি নিয়ে। কোনি আমরা 2টো ক্লাস শেষ করে দেবো, মানে ওই শনিবারে কোনি পুরো শেষ করব এবং ঠিক একইভাবে পড়বো যাতে তোমরা কোনি নিয়ে আর কোনো প্রশ্ন না থাকে, ঠিক আছে? আরও জিনিস রয়েছে, আস্তে আস্তে তোমাদের সবই আসবে, তোমরা চিন্তা করার কিছু নেই। স্যার একদিনে 6টা গল্প? হ্যাঁ অবশ্যই, বড় গল্প না, একদিনে 6। এতদিন পড়োনি কেন? এটা তো তোমার প্রায় 15-20 দিন ধরে চলছে, প্রত্যেক শনিবার ক্লাস হয়। গত শনিবার ঈদের ছুটি ছিল, ক্লাস হয়নি। তার আগের বার শনিবার হয়েছে, তার আগে হয়েছে, আজকে হচ্ছে। পড়তে তো হবে বাবা। সন্দীপা পড়ে ফেলো, পড়ে ফেলো। যদি পড়তে না পারো, আজকে ক্লাস যেটা পড়ছো তো হয়ে যাচ্ছে 2টো, বাকি 2টো ক্লাস করার পর পড়ে ফেলো। পড়তে তো হবে, না পড়লে হবে না। চলো, তাহলে হলো লুবিন সংস্কৃত জানতো, সেই অস্ত্রের যে ধারণা সেটা পেয়েছিল থেকে সমরাঙ্গন সূত্রম থেকে, ক্লিয়ার হয়ে গেল। সুইজারল্যান্ডের উচ্চতম তুষার শৃঙ্গ হলো মন্টে রোজা, খুব গুরুত্বপূর্ণ ভূগোলের প্রশ্ন, কিন্তু যেহেতু বাংলায় রয়েছে প্রফেসর শঙ্কু ডায়েরিতে, অবশ্যই মনে রাখবে যে সুইজারল্যান্ডের উচ্চতম তুষার শৃঙ্গ হলো মন্টে রোজা। এই মন্টে রোজাতে 5 বার চড়েছিলেন, 5 বার চেপেছিলেন এক ব্যক্তি, পরে বলবো সে ব্যক্তির নাম কি। চলো, সেরিং এর বন্ধু নাম কি? সেরিং এর বন্ধু নাম পিটার ফ্রিক। এই সেই পিটার ফ্রিক যে মন্টে রোজায় 5 বার উঠেছিলেন, 5 বার। কেন ভুলবে? ভুলবেই না, ভুলতে দেবো না আমি তোমাদের। সেরিং এর বন্ধু নাম কি? পিটার ফ্রিক। এই ব্যক্তি সম্পর্কে একটু জেনে নাও যে ইনার পাহাড়ে ওঠা খুব শখ, ইনার পাহাড়ে ওঠা খুব শখ, বয়স 40, স্বাস্থ্যবান পুরুষ, 6 ফুটের ওপর লম্বা, পেশা ওকালতি। ইনি সুইজারল্যান্ডের উচ্চতম তুষার শৃঙ্গ মন্টে রোজায় চড়েছেন 5 বার। কেন ভুলবে? কেন ভুলার তো প্রশ্নই আসে না। প্রফেসর শেয়ারিং এর যে বন্ধু পিটার ফ্রিক, ইনার সম্পর্কে কটা তথ্য মনে রাখতে হবে। কটা বলো তো? যে তার পাহাড়ে ওঠা খুব শখ, তার বয়স 40, তার পেশা ওকালতি, এবং তিনি সুইজারল্যান্ডের উচ্চতম তুষারশৃঙ্গ মন্টে রোজায় উঠেছেন 5 বার। এই কটাই তথ্য। এবং তার হাইট যদি জিজ্ঞেস করে, হাইট হবে 6 ফুটের ওপর লম্বা। স্বর্ণপর্ণী না, স্বর্ণপর্ণী, সন্দীপা স্বর্ণপর্ণী। স্বর্ণপর্ণী গল্পটা আজকে পড়াবো, ঠিক আছে? এই ক্লাসটা হয়ে গেলে সেকেন্ড ক্লাসে পড়াবো, খুব ইজি, এবং তোমাদের মনে থাকবে গল্প আমাদের ক্লাস আলোচনা হতে হতে তোমার গল্পটা ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? ক্লাস মিস করবে না। দেখো, ডক্টর লুবিংয়ের দম আটকে, ডক্টর লুবিন দম আটকে মরেছে, মেরেছিলেন কে? মেরেছিলেন শেরিং। তাতে ফর্মুলা রেকর্ড করা রয়েছে। কোথায় ফর্মুলা রেকর্ড করা রয়েছে? ফর্মুলা রেকর্ড করা ছিল চুরুটের কেসে। ফর্মুলা কোনো ফাইল ছিল না, এই যে ফর্মুলা ছিল অস্ত্র আবিষ্কারের একটা চুরুট, মানে আমরা যেটাকে সিগারেট বলি, সিগারেট একটা মেটালের ক্যাপের ভিতরে কিন্তু তোমার ফর্মুলা লুকানো ছিল। ফায়ার প্লেসে গনগনে আগুন জ্বলছে, বাইরে প্রচণ্ড ঠান্ডা বাতাস বইছে, সময়টা হলো 8 মার্চ রাত 8:30। ঠিক আছে, আমাদের গল্প কিন্তু এখানে শেষ, গল্পের সমস্ত আলোচনা কিন্তু এখানে শেষ। এবার আমরা যাব আমাদের ক্লাসের মূল পর্ব এবং সবচেয়ে মজার পর্ব। কি বলতো?
প্রশ্ন উত্তর। চলো ফটাফট দেখো, আমি আগেই বলেছি যে এখান থেকে প্রশ্ন আমি দিয়েছি, এবং এই যে প্রত্যেকটা প্রশ্ন দেখতে পাচ্ছ বেশ মজার প্রশ্ন। দেখি কে পারো করতে, আগে কে করে, আগে কে প্রশ্নের উত্তর করতে পারছো আমি দেখব। তোমাদের টাইমার মেরে দিই আমি, টাইমার কোথায় গেল টাইমার? শারমিন, শারমিন বলো কি করে? প্লেনে অতিরিক্ত ভাড়া দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। প্লেনে কেন অতিরিক্ত ভাড়া দেওয়ার প্রসঙ্গ এসছে, প্রশ্ন হলো এখানে যে প্লেনে অতিরিক্ত ভাড়া দেওয়ার প্রশ্ন, যে প্রসঙ্গটা আসলো কেন। বলছে বিদুশেখর ওজন বেশি বলে, বিদুশেখর কে বলো তো একটুখানি? আরে এক সেকেন্ড দাঁড়াও, বিদুশেখর কে? বিদুশেখর হলো সবাই জানো রোবট। প্রফেসর শঙ্কুর সাথে অন্যান্য সাজ সরঞ্জাম ছিল বেশি বলে, সেটাও না। হ্যাঁ শারমিন বলো, বলো শুনতে পাচ্ছি বলো। ওকে, 3 নম্বর বলছে কি রিমেমব্রেন যন্ত্রের ওজন 8 কিলো, তাই বেশি ভাড়া দেওয়ার প্রশ্ন নেই, এবং প্রফেসর শঙ্কুর নিজেরই ওজন বেশি বলে। ঠিক আছে, তো বেশ মজার একটা প্রশ্ন, মজার একটা তোমার প্রশ্ন রয়েছে। আমি জানি না কেউ আগে থেকে পারতে কিনা, বাট যারা সত্যি পেরেছো তাদের আমি অনেক অনেক কংগ্রাচুলেশন, তোমরা প্রশ্নটা করতে পেরেছো। ওয়াসিমা লিখেছো রোবট, হ্যাঁ বিদুশেখর একজন রোবট। ঠিক আছে, সন্দীপা বিষয় লিখেছো, সন্দীপা এক, এক কেন লিখেছো? সন্দীপা তুমি কি জেনে ভুল করলে না না জেনে ভুল করলে? প্লেনের অতিরিক্ত ভাড়া দেওয়ার প্রসঙ্গে উঠে না, কারণ প্লেনে এই যে যন্ত্রটা রয়েছে আমি যেটা আগে বলেছিলাম, যন্ত্রের ওজন 8 কিলো, আর 8 কিলো যন্ত্রের ভাড়া দেওয়ার প্রশ্নে উঠে না। চলো 20 সেকেন্ড সময়, 20 সেকেন্ড। হ্যাঁ শ্রেয়া বলো। এই কামরুজ্জামানে এক কি করে হয় এটা? শ্রেয়া বলো। নেচার পত্রিকায়, গুড। কামরুজ্জামান বলছে এক, পেটাবো ধরে, হ্যাঁ ছেলেকে ছেলেকে ধরে পেটাবো। কামরুজ্জামান কি কি এক কেন এটা বলো দেখিনি, শোনাও এক কেন। সবাই বলছে দুই, গুড। এই যে রিমেমব্রেন যন্ত্রের আবিষ্কারের খবরটি বেরিয়েছিল নেচার পত্রিকায়। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন, ফটাফট করবো আমরা। ইয়েস শ্রেয়া বলো। বাহ 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 বাহ, কংগ্রাচুলেশনস কংগ্রাচুলেশনস এভরিওয়ান। জানি না পড়েছো কিনা, পড়ে করলে তো খুব ভালো, যদি না পড়ে ক্লাস করে পড়ো তাহলে আমার আমার পরিশ্রম সার্থক। কারণ প্রত্যেকটা পিপিটি, প্রত্যেকটা ম্যাটেরিয়াল তোমাদের জন্য আমি ধরে ধরে বসে বসে বানাই। ঠিক আছে, ধরে ধরে বসে বসে বানাই, যাতে তোমাদের ক্লাসটা করে সমস্ত কিছু বুঝতে সুবিধা হয়। সাহেব, কমরুজ্জামান, ইসমাতারা খাতুন, রাখি, ইন্দ্রজিৎ, দীপান্বিতা, সকলে খুব সুন্দর খুব সুন্দর, আমার বেশ ভালো লাগছে, এবং আমি দিন শেষে অনেক এনার্জি পাচ্ছি তোমাদের পড়িয়ে, যে তোমরা করতে পারছো। চলো ফটাফট নেক্সট কোশ্চেন দেখো। এই তো পারার কথা, এই তো আমি এক্ষুনি বললাম তোমাদের, বলো ফটাফট বলো দেখি। বাহ, চিরশ্রী, সন্দীপ, উজ্জ্বল। বলো পিটার ফ্রিক কতবার সুইজারল্যান্ডের উচ্চতম শৃঙ্গে উঠেছেন? 5বার, 5বার, 5বার। দাঁড়াও, আর কেউ কিছু লিখবে না, এক সেকেন্ড, আর কেউ কিছু লিখবে না, আর কেউ কিছু লিখবে না, ওকে। আচ্ছা বলো, এই পিটার ফ্রিকের বয়স কত?
কার বন্ধু? আর এর শখ কি? দীপান্বিতা মাঝি, বলো দীপান্বিতা। শখ। বলো পিটার ফ্রিকের শখ কি, বয়স কত, আর কি যেন, কার বন্ধু? হুম। হুম। কতবার পাহাড়ে উঠেছিল? কোন পাহাড়ে উঠেছিল বলো এবার? মন্টেন রোজা না, মন্টে রোজা। গুড। চলো নেক্সট। বলো, এবার বলো দেখি। শেরিং এর পেশা কি ছিল বলো? এই মার খাবে, শেরিং এর পেশা ছিল ওকালতি? এক্ষুনি ভুল করে বসেছিলে, ইজি প্রশ্ন। এই যে কামরুজ্জামান বলেছে পদার্থ বিজ্ঞানের অধ্যাপক। শারমিন, শ্রেয়া বলো, বলো শ্রেয়া। শেরিং এর পেশা কি ছিল? বলো বলো বলো। হ্যাঁ, গবেষণা করা মানে অধ্যাপক। ঠিক আছে, অধ্যাপক। পিটার ফ্রিকের পেশা কি ছিল বলো এবার? বলো, এক্ষুনি বললাম পিটার ফ্রিকের পেশা কি ছিল, এক্ষুনি বলছিলে। ওকালতি, বাহ, ওকালতি। ডক্টর লুবিনকে কে মেরেছিল, ডক্টর লুবিনকে কে মেরেছিল বলো? হ্যাঁ সন্দীপা বলো। ডক্টর লুবিনকে কে মেরেছে বলো বলো বলো। শেরিং, শেরিং, শেরিং। বাহ, শেরিং। এবং ফর্মুলা রেকর্ড করার টেপ কোথায় আছে, কোথায় আছে বলো? গুড। চুরুটের কেসে। হাতে লেখা নিয়ে অবজেকশন করো না, ঠিক আছে? আমি হুটোপুটি করে লিখে যাচ্ছি, হ্যাঁ, ডোন্ট মাইন্ড। চুরুটের কেসে। চুরুট চুরুট চুর, চুরুটের কেসে। হ্যাঁ বলো বলো। হ্যাঁ কে কি বলছো বলো? কে কথা বলছো? চলো নেক্সট। বুশের স্ত্রীর নাম হলো, বুশের স্ত্রীর নাম কি বলো তো ফটাফট, কে বলবে? চিরশ্রী বলো। শ্রেয়া বলো। ক্ল্যারা, গুড। বুশের স্ত্রীর নাম ক্ল্যারা। বুশের ছেলের নাম কি বলো তো? বুশের ছেলের নাম কিয়ারা আদমানি, বলে দিও না আবার ক্ল্যারাকে। ওয়াসিমা, চিরশ্রী, হ্যাঁ বলো বলো, তোমরা বলো, বলতে থাকো। কল কাটবে না, রেখে দাও, হ্যান্ড রাইজ করে রেখে দাও, বলতে থাকো, নো প্রবলেম। হ্যাঁ উইলি, উইলির বয়স কত, উইলির বয়স কত, কে বলবে? উইলির বয়স? উইলির বয়স 10 বছর? একটু ভালো করে দেখো না। কামরুজ্জামান বলো, উইলির বয়স কত? 8 বছর? 8 বছর? না তো। উইলির বয়স কত ভালো করে দেখো। 13 হবে না, 3 হবে না, 10 হবে না, 5 বছর, গুড। সন্দীপা বলেছে 5 বছর। হ্যাঁ চিরশ্রী বলো। এ বাবা, কথা বলছে, হাতটা তুলে ওয়েট করো, ওয়েট করো, আমাকে অ্যাকসেপ্ট করতে দাও। আমি অ্যাকসেপ্ট করলে যখন নাম ধরে রাখবো তখন বলতে শুরু করবে, ঠিক আছে? হুম, বলো চিরশ্রী। না না,
তো সে বলুক গিয়ে, তুমি তোমারটা বলবে, ও ওরটা বলুক, তুমি তোমারটা বলে তোমার মাথার ভিতরে মনে থাকবে যে হ্যাঁ আমি অ্যান্সারটা বলেছিলাম ক্লাস করতে করতে খেলতে খেলতে, তাহলে মনে থাকবে। হাত এই যে এরকম করে রাখো, হাত নামাতে হবে না। স্যার আমি প্রথমেই আছি, ওকে। শেরিংয়ের স্মরণ শক্তি গল্পটি শুরু হয় যে দিনে, কোন দিনে বলো? আমি কি করে বলবো চৌঠা মে না কোন মে, বলো। সাল পড়ি না মনে রাখতে, সাল পারি না মনে রাখতে, বলো 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 বলো। মার্চের 4 তারিখ, ভালো করে দেখো না তো, আমিও তো ভুলে গেলাম মনে হচ্ছে, দাঁড়াও। এখানে একটা বিষয় রয়েছে বলার, দাঁড়াও। সৌরভ রাউত বলছে 8 তারিখ, না না এখানে একটা ভুল হচ্ছে। রাখি সাহ 4, না। ডক্টর শেরিং এর স্মরণশক্তি গল্পের, হ্যাঁ উজ্জ্বল ঠিক বলেছো। হ্যাঁ ওয়াসিমা ঠিক বলেছো, হুম হুম হুম। উজ্জ্বল তোমার শব্দ শোনা যাচ্ছে না, খুব ঘড় ঘড় শব্দ করছে, ঠিক আছে তুমি চ্যাটেই লিখো বরং। হ্যাঁ 2রা জানুয়ারি, ঠিক আছে। শেডিং এর স্মরণশক্তি গল্পটি শুরু হয় 2 জানুয়ারি। চলো, তাহলে আমাদের মোটামুটি আজকে শেরিং এর স্মরণ শক্তি যে গল্পটা সেটা কিন্তু শেষ করে ফেলেছি। এবার বলো এই গল্পে আর কারোর কিছু বুঝতে অসুবিধা রয়েছে কিনা, না হলে আমরা এবার শুরু করব আমাদের পরবর্তী গল্প, মহাকাশের দূত। মহাকাশের দূত, আমাদের পরবর্তী গল্প মহাকাশের দূত। এর মধ্যে বলে ফেলো আগের গল্প থেকে কারো কোনো প্রশ্ন আছে কিনা, বুঝতে পারছো কিনা, না পারলে বলো, পারলে বলো, যে যা খুশি বলো, স্যার আর কিছু কোশ্চেন দিন। ও বাবা, আরো আরো প্রশ্ন, দাঁড়াও দাঁড়াও, প্রশ্ন কত নেবে, এই পরে ক্লাসটা আসো তারপর দেখছি। বলো মহাকাশের দূত গল্পের শুরু, মানে গল্পের শুরু হচ্ছে কোন তারিখে, পড়েছো তোমরা, বলো কে কে পড়েছো, ইয়েস অর নো, জাস্ট টাইপ ইয়েস অর নো। মহাকাশের দূত কে কে পড়েছো? ইয়েস অর নো, খুব ইন্টারেস্টিং, ওয়াসিমা বলছে খুব ইন্টারেস্টিং। গল্প ইন্টারেস্টিং না ক্লাস ইন্টারেস্টিং না আমাকে ইন্টারেস্টিং লাগছে, কোনটা একটু বলে দেখি ওয়াসিমা। দাস নো, শারমিন ইয়েস, গুড শারমিন, সীমা নো, দীপান্বিতা নো, সবাই না বলছো কেন? 22 অক্টোবর রাখি পড়েছো তাহলে। ওয়াসিমা নাসরিন ক্লাস ইন্টারেস্টিং, তাই বলো। আমি তাই ভাবি আমাকে আবার কখনো কেউ ইন্টারেস্টিং বলে নাকি। চলো, তাহলে আমাদের যে মহাকাশের দূত এই গল্পের শুরু হলো কখন, 22 অক্টোবর, ঠিক আছে, মহাকাশের দূত। এবার হলো এই যে গল্পটা রয়েছে, এই গল্পে ছোট্ট করে বলে দিই গল্পের ঘটনাটা কি। গল্পের ঘটনা হচ্ছে মহাকাশ থেকে একটা পিরামিড আকৃতি যন্ত্রে একটা দূত আসবে, দূত, ঠিক আছে, আমরা যেটাকে বলি এলিয়েন। সেটা নিয়ে নানা রকম গবেষণা চলছে, নানা রকম পূর্বাভাস, নানা রকম তোমার কি বলে দৈববাণী, সমস্ত কিছু নিয়ে গল্পে আলোচনা হচ্ছে। পেপারাইজ থেকে শুরু করে নানা রকম দৈববাণী রয়েছে। এবার সে সমস্ত দৈববাণী উপেক্ষা করে অবশেষে কিন্তু আমাদের এই মহাকাশের দূত পৃথিবীতে আসছে মরুভূমিতে। সেখানে যাচ্ছে প্রফেসর শঙ্কু এবং তার সঙ্গপাঙ্গদের নিয়ে, নিয়ে গিয়ে সেখান থেকে আবার মহাকাশের দূত পৃথিবী সম্পর্কিত, পৃথিবীর যে ভবিষ্যৎবাণী, ভালো মন্দের সমস্ত ভবিষ্যৎবাণী যেটা করেছিল সেটা কিন্তু আবার একজন ঠিক সেই মুহূর্তে চুরি করে ফেলে, ঠিক আছে। তো বেশ মজার গল্প, প্রথম দিকে পড়তে বোরিং লাগলেও বাট গল্পটা বেশ মজার, বেশ ইন্টারেস্টিং। এবার হলো গল্পের যে মূল বিষয়বস্তু বা গল্পের মূল প্রেক্ষাপট কি রয়েছে, আমরা যখন গল্পের পয়েন্টগুলো ধরে আলোচনা করব তখনই মোটামুটি আমরা বুঝতে পারবো, ঠিক আছে, তখন মোটামুটি আমাদের কাছে ক্লিয়ার হবে যে গল্পে অ্যাকচুয়ালি কি বলা হচ্ছে, ক্লাস করতেও তোমরা বুঝতে পারবে। আবারও বলছি, প্রত্যেকটা গল্প প্রত্যেকটা টেক্সট ইন্ডিভিজুয়ালি তোমরা কিন্তু সকলে পড়বে, কতবার, 3বার, ঠিক আছে, 3বার পড়বে। তো বিষয়টা হচ্ছে যে তারপরে পৃথিবীর সম্পর্কিত, পৃথিবীর ভবিষ্যৎবাণী সম্পর্কিত নানা তথ্য কিন্তু এই গল্পে বা এই মহাকাশের দূত আমাদের প্রফেসর সঙ্গুদের দেবে, কিন্তু সেটা ঘটনাচক্রে হারাবে এবং পরবর্তীতে আবার সেটা উদ্ধার করা হবে। চলো, তাহলে আমরা মোটামুটি তোমার কি বলে এটাকে পয়েন্ট ধরে ধরে আলোচনা করি এবং আমাদের মূল গল্পের দিকে এগিয়ে যায়। উল্লেখযোগ্য তথ্য, গল্পটির প্রকাশ অবশ্যই
পূজা বার্ষিকী 1386 বঙ্গাব্দ, মনে থাকবে 1386 বঙ্গাব্দ। পত্রিকা অবশ্যই জানো যে পত্রিকা আনন্দমেলা পত্রিকা। গল্পের শুরু 22শে অক্টোবর, খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে, গল্পের শুরু হলো 22শে অক্টোবর, মনে রাখবে। চিঠি, গল্পের প্রথমে একটা চিঠির বিষয় রয়েছে। চিঠিটা এসছে ফ্রান্সিস, তারিখটা হলো 15ই অক্টোবর। চিঠির বিষয় কি দেখো, চিঠির বিষয় হচ্ছে বলছে 12 বছরের পরিশ্রম এপসাইলন ইন্ডি নক্ষত্রপুঞ্জের কোনো একটা অংশ থেকে সংকেতের উত্তর এসছে। মৌলিক সংখ্যার সংকেতের উত্তর মৌলিক সংখ্যাতেই এসছে। বেতার তরঙ্গে সংকেত পৌঁছতে লাগে 10 বছর, কিন্তু উত্তর এসছে 12 বছরের মধ্যে। তার মানে উত্তর আসতে সময় লেগেছে 2 বছর, ঠিক আছে। গল্পের মধ্যে একটা চিঠির প্রসঙ্গ আসছে, যে চিঠিটা প্রফেসর শঙ্কুকে দেওয়া হয়েছে, যেখানে লেখা রয়েছে কি যে তার একটা সায়েন্টিস্ট রয়েছে যিনি তোমার 12 বছরের পরিশ্রমে তার সফল হয়েছে। নক্ষত্রপুঞ্জের নাম কি? এপসাইলন ইন্ডি নক্ষত্রপুঞ্জের কোনো একটা অংশ থেকে সংকেতের উত্তর এসেছে, যেটা পাঠিয়েছিল কখন? 12 বছর আগে, সরি 12 বছর না, 10 বছর আগে পাঠিয়েছিল। কারণ সংকেত পৌঁছতে সময় লাগে 10 বছর, কিন্তু সংকেত ফিরে এসছে 12 বছরের মধ্যে। তার মানে আমাদের সংকেত পাঠাতে সময় লাগলে 10 বছর লাগলেও 2 বছরের মধ্যে ফিরে এসে, তার মানে তাদের প্রযুক্তি কিন্তু অনেক উন্নত, ঠিক আছে, 2 বছরের মধ্যে ফিরে এসছে। মৌলিক সংখ্যার উত্তর মৌলিক সংখ্যাতেই এসছে, ঠিক আছে। তাহলে যে বিজ্ঞানী এটা নিয়ে রিসার্চ করছিলেন তার কিন্তু এটা 12 বছরের পরিশ্রম। ইংল্যান্ডের বিখ্যাত জ্যোতির্বিদ ফ্রান্সিস ফিল্ডিং হলেন এই শঙ্কুর 22 বছরের বন্ধু। তাহলে আমরা এখানে জানতে পারলাম কি, যে যে চিঠিটা লিখছেন সেই চিঠির প্রেরকের নাম কি, কে লিখছেন? তিনি লিখছেন ফ্রান্সিস। তারিখটা কত? 15ই অক্টোবর। গল্পের শুরু কখন? 22শে অক্টোবর, যেদিন চিঠিটা এসে প্রফেসর শঙ্কুর হাতে আসে, সেদিন তিনি ডায়েরিটা লিখছেন। তাহলে চিঠি লিখছেন ফ্রান্সিস, যে কিনা প্রফেসর শঙ্কুর 22 বছরের বন্ধু। তিনি ছিলেন ইংল্যান্ডের বিখ্যাত জ্যোতির্বিদ। তিনি কি করেছেন? প্রফেসর শঙ্কুকে চিঠি লিখে পাঠিয়েছেন তার 12 বছরের পরিশ্রমের কথা বলে, যেখানে তিনি এপসাইলন ইন্ডি নক্ষত্রপুঞ্জের অংশ থেকে সংকেত উত্তর পেয়েছেন। মৌলিক সংখ্যাতে প্রশ্ন পাঠিয়েছিলেন, উত্তর এসছে মৌলিক সংখ্যাতে, সময় লেগেছে 12 বছর। তাহলে পৌঁছতে লাগে 10 বছর, তাহলে আসতে সময় লেগেছে 2 বছর। তার মানে আমাদের থেকে তাদের প্রযুক্তি আরো অনেক বেশি উন্নত, ঠিক আছে। এটুকুন তোমাদের ক্লিয়ার হয়ে গেছে আমি জানি। তাহলে ফ্রান্সিস প্যাপারাইসের দৈববাণীর কথা চিঠিতে উল্লেখ করেছেন। এখানে একটা দৈববাণীর কথা রয়েছে, সেটা কি? প্যাপাইরাসের দৈববাণী, ঠিক আছে। 1922 সালে বালক রাজা তুতান খামেনের সমাধি আবিষ্কৃত হয়। খুব গুরুত্বপূর্ণ যে 1922 সালে কিন্তু বালক রাজা তুতান খামেনের সমাধি আবিষ্কৃত হয়, খুব গুরুত্বপূর্ণ, মনে রাখো এটা নিয়ে। এই তুতান খামেনের সমাধি নিয়ে কিন্তু পরবর্তীতে প্রশ্নও আছে, পরবর্তীতে খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশনও আছে। দেখো, আমেরিকান ধনকুবের ও শখের প্রত্নতত্ত্ববিদ গিডিয়ান মর্গেস্টার্ন। দেখো, এখানে কিছু বিষয় রয়েছে। গল্পের মধ্যে কিন্তু একজন বিখ্যাত আমেরিকান ধনকুবের রয়েছেন, যার নাম গিডিয়ান মর্গেস্টার্ন, এটা নয় রেফ হবে, ঠিক আছে, মর্গেস্টার্ন রয়েছেন। এবং 1922 সালে আবিষ্কৃত হয় তুতান খামেনের সমাধি। এই সমাধি থেকে তোমার কি বলে ওটাকে, গুপ্তধন আবিষ্কারের বা গুপ্তধনের খোঁজে কিন্তু অনেক বিষয় গল্পটার মধ্যে রয়েছে, তোমরা দেখতে পাবে, আলোচনা করতে করতে আমরা বলবো। মাস্তাবের ভিতরে যেটি পাওয়া যায় সেটি হলো প্যাপেরাইসের দলিল, অর্থাৎ যে মাস্তাব খোঁড়া হয় পিরামিড, সেখানে কিন্তু পাওয়া যায় প্যাপারাইসের দলিল। এই দলিলের মধ্যে রয়েছে ওরাকলস কি? প্যাপারাইসের দৈববাণী, যাকে ইংরেজিতে বলা হয় ওরাকলস। খুব গুরুত্বপূর্ণ। ওরাকল শব্দ অর্থ কি? প্যাপারাইসের দৈববাণীকে বলা হচ্ছে ওরাকেল। তারপরে ফ্রান্সের দৈবজ্ঞ নস্ট্রাডামুস আজ থেকে প্রায় 500 বছর আগে পদ্মে লেখা 1000 ভবিষ্যৎবাণী অনেকগুলোই পরবর্তীকালে আশ্চর্যজনকভাবে ফলে গেছে। গুলিয়ে ফেললে কি? আমি বলতে বলতে গুলিয়ে ফেললাম, একটুখানি দেখে নাও তো তোমরা, নাহলে আমি একটু এই জায়গাটা আবার ক্লিয়ার করছি। উজ্জ্বল বলছে বুশের ছেলের বয়স 3 বছর, বয়ে আছে 3 বছর কি? আমি তো জানি যতটা 5 বছর। আচ্ছা ঠিক আছে, তোমরা বই থেকে একটু দেখে নাও 3 বছর নাকি 5 বছর, সম্ভবত 5 বছর। দাঁড়াও,
তোমরা এই পড়াটা একটুখানি দেখো, যদি বুঝতে অসুবিধা আমাকে বলো। বুশের 3 বছরের ছেলে উইলি, হ্যাঁ ঠিকই বলেছো উজ্জ্বল। বুশের ছেলের বয়স কিন্তু 3 বছর। ঠিক আছে, যারা ক্লাসটা দেখছো অবশ্যই একটু খেয়াল রাখবে, বুশের ছেলের বয়স 3 বছর, 5 বছর না। আমরা কিন্তু এখানটা ভুল করে ফেলেছি, হ্যাঁ, যে আমরা 5 বছর বলে ফেলেছি, ওটা হবে 3 বছর। ওকে, ক্লিয়ার? এই ভুলের মাধ্যমে কিন্তু তোমরা এটা শিখলে, কারণ দেখো এই ভুলটা না হলে তোমাদের মাথার মধ্যে গেঁথে যেত না। ভুলটা আমারও হয়েছে, আমিও মিস্টেক করে ফেলেছি, তোমরাও করে ফেলেছো। এই যে ভুল থেকে তোমরা সঠিকটা শিখলে এবং এটা তোমাদের মাথায় মনে থাকলো। প্রত্যেকটা ঘটনা, প্রত্যেকটা ইনফরমেশন মনে রাখার জন্য একটা গুরুত্বপূর্ণ ঘটনার প্রেক্ষাপট দরকার আছে। তো এই যে ঘটনার প্রেক্ষাপট, এই যে 5 বছর বা 3 বছরের যে কনফিউশন, সেটা কিন্তু তোমাদের আর হবে না, কারণ এই ভুলটা নিয়ে আমরা অবগত হয়ে পড়েছি। ঠিক আছে, তাহলে বুশের ছেলের বয়স হয়ে গেল আমাদের 3 বছর, যার নাম হলো উইলি। তাহলে দেখে নাও যে 1922 সালে কি হলো, বালক রাজা তুতান খামেনের সমাধি আবিষ্কৃত হলো। আমেরিকান ধনকুবের শখের প্রত্নতত্ত্ববিদ, যার প্রচুর টাকা রয়েছে, কিন্তু উনি শখে তোমার বিভিন্ন রকম মাস্তাব খোঁড়াখুড়ি করেন, যার নাম হলো গিডিয়ান মর্গেস্টার্ন। মস্তবার ভিতরে যেটি পাওয়া যায় সেটি হলো প্যাপারাইসের দলিল। ওরাকল শব্দের অর্থ হলো প্যাপারাইসের দৈববাণী, যাকে ইংরেজিতে বলা হয় ওরাকেলস, এবং ফ্রান্সের দৈবজ্ঞ ব্যক্তি নস্ট্রা ডামুস। চলো, প্যাপারাইসের পাঠোদ্ধার করেন বিখ্যাত মিশর বিশেষজ্ঞ ডক্টর এডওয়ার্ড থর্নিক্রাফট। এই নামগুলো, একজন বলছিলেন স্যার নামগুলো মনে রাখতে কষ্ট হচ্ছে, বুঝতে পারছি না, বাট একটুখানি গল্পগুলো পড়লে না মনে থাকবে। গল্প যখন পড়বে, প্রেক্ষাপট যখন তোমার সামনে থাকবে, তখন তুমি না ঠিক নামগুলো মনে চলে আসবে যে তুমি কোন গল্পের এই কোন ঘটনাক্রম রয়েছে। প্যাপারাইসের পাঠোদ্ধার করেন বিখ্যাত মিশর বিশেষজ্ঞ ডক্টর এডওয়ার্ড থর্নিক্রাফট। প্যাপারাইসের পাঠোদ্ধার করে বোঝা যায় যে লেখক এর সঙ্গে ভিন গ্রহের প্রাণীর সাক্ষাৎ হয়েছিল আজ থেকে 5000 বছর আগে। হয়ে গেল। শঙ্কুর জার্মান বৈজ্ঞানিক বন্ধু নাম হলেন উইলিয়াম ক্রোল। এই ক্রোল হলেন বিখ্যাত গল্পের বিখ্যাত চরিত্র বা মেইন চরিত্র। তাহলে শঙ্কুর জার্মান বৈজ্ঞানিক বন্ধু হলেন উইলহেম ক্রোল 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 ঠিক আছে। গিডিয়ান মর্গেস্টার্ন আত্মহত্যা করেছেন 26শে অক্টোবর। কত তারিখ? 26শে অক্টোবর, কাইরোতে থাকাকালীন। এই যে ব্যক্তির নাম তোমরা দেখলে এখানে, গিডিয়ান মর্গেস্টার্ন, আমেরিকান ধন কুবের ও শখের প্রত্নতত্ত্ববিদ, ইনি কিন্তু আত্মহত্যা করেছেন। কখন আত্মহত্যা করেছেন? উনি আত্মহত্যা করেছেন 26শে অক্টোবর। কেন করেছেন সেটা আমরা গল্পের পরবর্তী অধ্যায়ে জানতে পারবো। দেখো, প্রাচীন মিশরীয়দের কাছে শকুনি ছিল নেখবেত দেবী। প্রাচীন মিশরীয়দের কাছে শকুনি। নেখবেত আমার বাঁচতে দিল না, বক্তা হলেন গিডিয়ান মর্গেস্টার্ন। ঠিক আছে, এই নেখবেত হলো শকুনি, শকুনি নেখবেত হলো শকুনি। এই যে গিডিয়ান মর্গেস্টার্ন যে হোটেলে থাকতেন, সেই হোটেলের বাইরে জানলার ধারে তিনি শকুনি দেখতে পেতেন এবং সেই শকুনি দেখে ভয়ে তিনি আত্মহত্যা করেছিলেন। তুতান খামেনের সমাধির খননের ব্যাপারে যিনি প্রধান পৃষ্ঠপোষক ছিলেন তিনি হলেন লর্ড কার্নারভান। খুব গুরুত্বপূর্ণ কিন্তু এই জায়গাটা মনে রাখবে যে তুতান খামেনের যে সমাধি খনন করা হয়েছিল, এর প্রধান পৃষ্ঠপোষক ছিলেন লর্ড কার্নারভন। খুবই গুরুত্বপূর্ণ। এবং এই যে ব্যক্তি, এই ব্যক্তির কিন্তু মৃত্যু হয় মশার কামড়ে। হোটেলে থাকার অবস্থায় মশার কামড়ে তার গালে সেপটিক হয়ে নিউমোনিয়ায় তার মৃত্যু হয়। এখানে কিন্তু প্রশ্নের প্যাটার্নটাকে এমন মচকা ফের দেবে যে তুমি গুলিয়ে ফেলবে, যে তার মৃত্যু কিভাবে হয়, মশার কামড়ে হয়েছে না নিউমোনিয়ায় হয়েছে না কিসে হয়েছে। ঠিক আছে, দেখো তার মৃত্যু হয় নিউমোনিয়া থেকে। এটা হবে তোমার মোস্ট অ্যাকসেপ্টেবল অ্যান্সার। মশার কামড় কিন্তু হবে না। যদি অপশানে মশার কামড় থাকে, নিউমোনিয়া থাকে এবং অপশানে এটাও থাকে যে এ এবং বি উভয়ই হবে, তাহলে কিন্তু তোমার এ এবং বি উভয় হবে। আর যদি তোমার শুধু মশার কামড় থাকে, শুধু নিউমোনিয়া থাকে, তাহলে উত্তর কিন্তু হবে নিউমোনিয়া। ঠিক আছে, এইগুলো হলো প্রশ্নের মচকা ফের। অক্টোবর মাসে উল্কাপাত বেশি হয়, শঙ্কু 1.5 ঘন্টায় 17টা উল্কা দেখেছিলেন। দেখো খুব গুরুত্বপূর্ণ, এগুলো মনে রাখতে হবে। শঙ্কু 1.5 ঘন্টা 17টা। ফিল্ডিংয়ের টেলিগ্রাম এসছে 30 অক্টোবর, শঙ্কুকে কায়রো যাওয়ার জন্য বলেছে। হোটেল কানারকে ঘর বুক করা হয়েছে। ঠিক আছে, হোটেল কানারকের সামনে দিয়ে বয়ে চলেছে নীল নদ। খুব গুরুত্বপূর্ণ যে হোটেল কানারকের সামনে দিয়ে কোন নদী বয়ে চলেছে? নীল নদ। পাপাই রাসের দৈবজ্ঞের নাম হলো মেনেফ্রু। খুব গুরুত্বপূর্ণ, পাপাই রাসের যে দৈবজ্ঞ বাণী আমরা পেয়েছি, তার
না সেই দৈবজ্ঞের নাম কি? মেনে ফ্রু। আশা করি জিনিসগুলো তোমাদের বোঝার মধ্যে কিছু নেই, মনে রাখতে সুবিধা হবে এবং তোমাদের মনে থাকবে। প্রত্যেকটা ইনফরমেশনকে ভালো করে দেখো, আমার কথা শোনো, নিজে একবার করে পড়ো, দেখবে তোমাদের কাছে প্রত্যেকটা ইনফরমেশন মনে থাকবে। দেখো, আজ থেকে 5,000 বছর আগে ধূমকেতুর আবির্ভাব ঘটেছিল, অর্থাৎ 3022 বিসিতে। বিসি ফর মানে বিফোর খ্রিস্ট, মানে খ্রিস্টপূর্বাব্দ, ঠিক আছে? আজ থেকে ঠিক 5,000 বছর আগে কিন্তু ধূমকেতুর আবির্ভাব হয়েছিল। প্রশ্নে আসতে পারে, একদম কমন ফ্যাক্ট প্রশ্ন দিয়ে, যে ঘটনা ঘটে, অর্থাৎ সময়টা কি ছিল? সময়টা ছিল 3022 বিসি। ইজিপ্টের স্বর্ণযুগের শুরু হয়েছিল মেনিসের রাজত্বকালে। মেনিস একজন রাজার নাম, যার সময়কাল থেকে কিন্তু ইজিপ্টে স্বর্ণযুগের শুরু হয়েছিল, ঠিক আছে? আগামী অমাবস্যায় দেখো তারপরে কি রয়েছে, আগামী অমাবস্যায় তাদের দূত পৃথিবীতে এসে পৌঁছাবে এবং তারা নামবে আন্দাজ 200 কিলোমিটার পশ্চিমে, অর্থাৎ মরুভূমিতে। কাদের দূত? সেই মহাকাশের দূত, যেখানে ওই প্যাপারাইসে, অর্থাৎ যে দৈববাণী করা হয়েছিল, সেই দৈববাণীর যে দূত, তারা কিন্তু আসবে। ক্যালকুলেশন করে হিসাব বের করা হয়েছে যে 200 কিলোমিটার পশ্চিমে, অর্থাৎ মরুভূমিতে তারা নামবে এসে। এটা কিভাবে বুঝতে পেরেছিল? টেলিগ্রাফের ভাষায় তারা বুঝতে পেরেছিল, ঠিক আছে? আগেই বললাম যে প্রফেসর শঙ্কুর যে বন্ধু রয়েছে ক্রোল, সে ক্রোলের গাড়ির নাম হলো অটোমোটেল। মনে রাখো, ক্রোলের গাড়ির নাম কি? ক্রোলের গাড়ির নাম হলো অটোমোটেল। নাম কেন অটোমোটেল, কি আছে আমরা পরবর্তীতে আলোচনা করছি। মর্গেনস্টার্নের স্ত্রীর নাম কি? মিরিয়াম। এতগুলো স্ত্রী চরিত্র আছে, তোমাদের নাম মনে রাখতে অসুবিধা হবে, বাট যেহেতু ক্লাস করছো আশা করি ভুলবে না। যে এই যে মর্গেনস্টার্নের স্ত্রীর নাম হলো মিরিয়াম, আর আমাদের বুশের স্ত্রীর নাম হলো কি? ক্লারা। ভুলবে কি? ভুলার প্রশ্নই আসে না। চলো, তোমাদের গ্রহের অস্তিত্ব আমরা জেনেছি 65,000 বছর আগে। কোন গ্রহের কথা বলা হয়েছে বলো তো? তোমাদের গ্রহ বলতে এই যে গ্রহ, এটা কোন গ্রহের কথা বলা হয়েছে, কেউ বলতে পারবে? তোমাদের গ্রহের কথা দেখি কে বলতে পারো। জেনেছি 65 বছর আগে, কোন গ্রহের কথা বলা হয়েছে এবং এই যে বক্তব্য, এর বক্তাকে কে বলতে পারবে? হ্যাঁ শারমিন বলো। পৃথিবী? সত্যি পৃথিবী? ভালো করে বলো তো একটুখানি। সন্দীপ বলছে ইপসেলিয়ন ওয়ার্ল্ড, ওয়াসিমান আসরিম ওয়ার্ল্ড, ওয়াও। কামরুজ্জামান প্রীতি, ভালো করে বলো ঠিক কোন গ্রহের কথা বলা হয়েছে, যে তোমাদের গ্রহের অস্তিত্ব আমরা জেনেছি 65,000 বছর আগে, কোন গ্রহ এবং এই লাইনটির বক্তাকে? বলো শারমিন বলো। কামরুজ্জামান বলছে এফ সাইলেন্ট ইন্ডি। এই হিন্দি মিন্দি চিন্দি নাম কোথায় পাচ্ছ? হ্যাঁ ইন্দ্রজিৎ তুমি বলো। অভিযাত্রী পিরামিড? অভিযাত্রী পিরামিড কি রে ভাই, কোত্থেকে পাচ্ছ এসব? মানে কুচভি, মতলব কুচভি। বক্তা পিরামিড? বক্তা पिरामिड? मेरे को उठा ले रे बाबा, मेरे को उठा ले। শারমিন, ইন্দ্রজিৎ বলো বলো। ভিনযাত্রী গ্রহ মানে পিরামিড, অ্যাকচুয়ালি পিরামিড না, পিরামিডের মতো শেপে তাদের ওই যান ছিল, যে যানে ওরা পৃথিবীতে এসেছিল, তার শেপ কি পিরামিডের মতো। অর্থাৎ বক্তা হলো কি? বক্তা হলো মহাকাশের সেই দূত, যে পিরামিডের মধ্যে ছিল, যার কোনো আকার ছিল না। সন্দীপা বলো, সন্দীপা বলো, বলো বলো বলো। আর তোমাদের গ্রহের অস্তিত্ব বলতে এখানে পৃথিবীর কথা বলা হয়েছে, ঠিক আছে? তোমাদের গ্রহ বলতে পৃথিবীর, এবং বক্তা হলেন আমাদের সেই ভিন গ্রহের যে মহাকাশের দূত, তিনি বলেছিলেন। বলো কামরুজ্জামান। পৃথিবী সম্পর্কে বলেছিল, তোমাদের অস্তিত্বের কথা আমরা জেনেছি 65,000 বছর আগে, ঠিক আছে? এটাই হলো মূল বিষয়। এবং এই মহাকাশের দূত কিন্তু 4টি সমস্যার সমাধান দিয়ে গেছিল, মনে রাখবে, একদম খুব গুরুত্বপূর্ণ, যে 4
4টি সমাধান দিয়ে গেছিল পৃথিবীর জন্য, বলো সন্দীপা। ঠিক আছে, 4টি সমাধান। এবার আসছি আমরা ক্লাসের আবার একটা মজার পর্বে। ঠিক আছে, চলো তোমরা যে গল্পটা পড়লে, যারা বই পড়েছো ভালো কথা, যারা বই পড়োনি ক্লাস করলে আরও ভালো কথা, সমস্যা না। এবার হবে প্রশ্ন উত্তর খেলা। তোমাদের প্রশ্ন উত্তর আমরা যাচ্ছি। এবার আমাদের নেক্সট প্রশ্ন তোমাদের জন্য এ রাহা স্ক্রিন पर। চলো, এই টাইম তো স্টার্ট করিনি আমি, চলো ফটাফট বলো, কে বলবে আগে? ওয়াও, ওয়াসিমা, কংগ্রাচুলেশনস। ওয়াসিমা, চিরশ্রী, দীপান্বিতা, ইন্দ্রজিৎ, তুলিকা, শ্রেয়া, তোমরা পরীক্ষা দাও, কোয়ালিফাই করো, তোমাদের সামনে আমরা আমরা ডেকে তোমাদের এখানে তোমাদের সম্বর্ধনা দেবো এবং তোমাদের জন্য ব্যবস্থা রয়েছে। ওয়াসিমা বলো, বলো বলো ওয়াসিমা বলো। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, নীল নদ। তাহলে কানার হোটেলের, এই দাঁড়া এক সেকেন্ড বাবা, কানার হোটেলে তাহলে উত্তর হবে নীল নদ। চলো পরবর্তী প্রশ্ন। এটা একদম পারবে, এক্ষুনি এটা নিয়ে আলোচনা হলো, বি 65,000 বছর আগে। চলো গুড, দেরি করবো না। নেক্সট কোশ্চেন। এইটা হলো মজার প্রশ্ন, এইটা হলো মজার প্রশ্ন। দেখি এই প্রশ্নের উত্তর কে কে করতে পারছো। এই প্রশ্নের উত্তর যে দিয়ে দিবে তার লাইভ জিঙ্গালালা। বাহ 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 বাহ, আমার থেকে ভালো পারছো তোমরা তো। গুড। অটোমোটেল হলো একটি বিচিত্র গাড়ি, খুব সুন্দর, বিচিত্র গাড়ি। আরে নামের, তোমরা একটু নামের বানানটা লিখে দাও আমাকে, 3 লিখছো কেন? ফাজিলের ফাজিল সব, জম্মের ফাঁকিবাজ। নামটা লিখে দাও, নামটা লিখে দাও। আমি কষ্ট করে নাম লিখেছি, তোমরা লিখবে না? দেখেছো দেখেছো, সব কটাই কিন্তু গ আর 3 আর 4 লিখছে, তুলিকা লিখেছে 4। বাহ 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 বাহ, খুব সুন্দর। এই যে যারা মর্গেনস্টান লিখছো তাদেরকে তো রীতিমতো, হ্যাঁ, 7 খণ্ড মহাভারত না রামায়ণ পড়ে তোমরা এই উত্তর দিচ্ছ। তুতান খামেনের সমাধি খননের ব্যাপারে কে প্রধান পৃষ্ঠপোষক ছিলেন? কে ছিলেন? মর্গেনস্টান ছিলেন না কার্নাভন ছিলেন? হ্যাঁ, দাঁড়াও এক সেকেন্ড। এটা কি, এটা কি? তুতান খামেনের সমাধি খননের ব্যাপারে যিনি প্রধান পৃষ্ঠপোষক তার নাম হলেন লর্ড কার্নাভন। এ কি হলো এটা তোমাদের? তোমাদের কি হলো এটা? সরি, সরিতে কিচ্ছু হবে না, সরিতে মার্কস কাটা যাবে ভাই। ছি 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 রে, এত সুন্দর একটা প্রশ্নের উত্তর তোমরা ভুল করলে। রিমোটের বাড়ি পেটাতে ইচ্ছা করছে তোমাদের। সরি স্যার সরি, দেখো এতক্ষণ সব সরি বলছে। ভালো করে মনে রাখো, তুতান খামেনের সমাধি খননের ব্যাপারে কে ছিলেন প্রধান পৃষ্ঠপোষক? কার্নাভন। ঠিক আছে, আর ইনি কে ছিলেন? ইনি ছিলেন একজন ধনকুবের, ইংল্যান্ডে একজন ধনকুবের, যার কি ছিল মানে পেশা, পেশা বলা ভুল, যার হবি ছিল কি তোমারও বিভিন্ন রকম সমাধি খনন করে সেখান থেকে গুপ্ত ধনগুলোকে হরণ করার। তিনি মারা গিয়েছিলেন, তিনি মারা গিয়েছিলেন কোন পাখি দেখে? কোন পাখি দেখে ভয়ে মরেছিলেন? শকুন দেখে, শকুন, আমেরিকার ধনকুবের, ঠিক। গুলিয়ে যাচ্ছে, গুলাবে না গুলাবে না, এরকম একটু একটু না গেলে গুলালে মজাও লাগে না সন্দীপা। এত মনে রাখা যায় স্যার? অবশ্যই, দেখো না অলরেডি সব মনে রয়েছে, তোমাদের সব মনে রয়েছে। এই ক্লাসটা যদি আরও একবার দেখতে পারো, মানে আজকে ক্লাস শেষ হয়ে যাওয়ার পর রাতে ঘুমোতে যাওয়ার আগে যদি আর একবার দেখতে পারো রিপিট টেলিকাস্ট, তাহলে আর ভুলবে না। চ্যালেঞ্জ এটা আমার। চলো, ও নেক্সট প্রশ্ন, বলো দেখি নেক্সট প্রশ্ন ফাটাফাট। এটাও একটা মজার প্রশ্ন, মানে এগুলো না মচকা ফেরের প্রশ্ন। এই দেখেছো কামরুজ্জামান,
প্রথমে ভুল করে দিয়েছো। অসীমা ভুল করে দিয়েছো। চলো ভুল করো। সন্দীপা বলছো 4। চলো দেখি কে কি বলছো। তুলিকা, সন্দীপা 4, ওয়াসিম, কমরুজ্জামান খ। আর কেউ, আর কই তোমরা? শ্রেয়া খ, ওয়াসিমা 3, আর হাই হাই কপাল, এ কি অবস্থা তোমাদের। সবচেয়ে আশ্চর্য যা বলা হয়েছে এবং যেটা সবে বৈজ্ঞানিক মহল মেনে নিতে বাধ্য হচ্ছে সেটা হলো সৌরজগতে সৌরজগতে একমাত্র পৃথিবী ছাড়া অন্য কোনো গ্রহ নেই, প্রাণী নেই। ক্লিয়ার? প্রশ্নটা কনফিউজিং, আবার পড়ে না দেখো। সবচেয়ে আশ্চর্য যা বলা হয়েছে এবং যেটা সবে বৈজ্ঞানিক মহল মেনে নিতে বাধ্য হচ্ছে সেটা কি? সেটা হলো সৌরজগতের একমাত্র পৃথিবীর মধ্যে কিন্তু প্রাণী রয়েছে, আর কোথাও নেই। কে কি বলছো? এই ওয়াসিমা নাসরিন, আনমিউট করে বলো কি সব ভুলভাল বলছো, বাড়িতে গল্প করছো সবার সাথে। হ্যাঁ ওয়াসিমা বলো, বলো বলো বলো, ফটাফট বলো, দেরি করো না। নাম যখন বলছি তখন বলে ফেলো সঙ্গে সঙ্গে। গিডিয়ান মর্গেনস্টার্ন আত্মহত্যা করেছেন, এই আশ্চর্য খবরটি কাগজে প্রকাশিত হয় কোন তারিখে? 26 অক্টোবর। খুব সুন্দর খুব সুন্দর, 26 অক্টোবর। ওকে, ইম্পর্টেন্ট। চলো। ও আর তো কিছু বলার নেই, তোমরা সকলেই জানো যে আমাদের সমস্ত সাবজেক্টের কোর্স চলছে। হুম। তো তোমরা যারা আমাকে ইউটিউব থেকে দেখছো বা বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে যদি কেউ অ্যাডমিশন নিতে চাও, তাহলে অবশ্যই আমাদের যে ফোন নাম্বার দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছ এখানে ফোন নাম্বার রয়েছে বা নিচেও ফোন নাম্বার যাচ্ছে, এখানে দেখতে পাচ্ছ। তো যোগাযোগ করতে পারো। ঠিক আছে? তো চলো আমরা ক্লাসের বিষয়টা দেখে নিয়ে। আর কি কি বলছো? ওয়াসিমা চিরশ্রী, বলো চিরশ্রী, বলো। এক্স্যাক্টলি, পরের ক্লাস স্বর্ণপর্ণী এবং প্রশ্ন উত্তর, এবং সেই প্রশ্নগুলো এইরকম যে প্রশ্নগুলো দেখলে এরকম না, সেই প্রশ্নগুলো একেবারে আলাদা। আজকে আমাদের প্রফেসর শঙ্কুর পুরো চ্যাপ্টার ক্লোজ। নোটসটাও দেওয়া হবে আজকে তোমাদের। আর আমাদের যে ক্লাসের যে ম্যাটেরিয়ালস রয়েছে সেটাও অ্যাপসে অ্যাপসে থাকবে। তোমরা নোটসটা প্রিন্ট করে নিও, এর বাইরে থেকে আর কোনো কিছু পড়ার প্রয়োজন নেই। মক টেস্ট তো থাকবে, মক টেস্ট দিচ্ছ, এবং এখন পড়ে নাও একবার, এবং পরীক্ষার আগে একবার পড়লে মোটামুটি ক্লিয়ার। ঠিক আছে? এরপরের দিন শনিবার আমরা ক্লাস নিব কোনির উপরে। কোনি আমরা কমপ্লিট করব। না না না, প্রিন্টেড ভার্সন। আমরা দেখো, আমরা দুই রকম নোটস তোমাদের দিচ্ছি। একটা হলো ক্লাসেরই যে মেটেরিয়াল, যেটা পিপিটি, আর একটা হচ্ছে প্রিন্ট করার জন্য, যেটা আমাকে একজন ফোন করেছিল, স্যার প্রিন্ট করার জন্য, এটা তো প্রিন্ট হবে না। অবশ্যই হবে না, এটা তো তোমার পিপিটি, এটা তো প্রিন্ট হয় না। প্রিন্টের জন্য আমরা আলাদা নোট দিচ্ছি আজকে, ওটা স্টাডি ম্যাটেরিয়াল সেকশন যেটা রয়েছে, দেখবে স্টাডি ম্যাটেরিয়াল, যেখানে অলরেডি একটা নোট আপলোড করা রয়েছে, ওখানে পাবে। এবং আমাদের যে পৃথা ম্যাম যে ক্লাসগুলো নিয়েছে সেইগুলো ওখানে আপলোড করা হবে। নোটটা একটু অন্যভাবে তৈরি করা হচ্ছে যাতে তোমাদের অসুবিধা না হয়, ওই জন্য একটু সময় লাগছে আমাদের, আমরা ক্ষমা প্রার্থী। স্যার আপনি কোন টপিকের উপর ক্লাস নেবেন? হ্যাঁ বলো। অবশ্যই তোমাদের ডাউনলোডের অপশন দেওয়া রয়েছে, ডাউনলোড করে নিতে পারবে। পিপিটি করতে পারবে না, বাট নোটসগুলো পারবে। হুম। চলো, এখন বাজছে তোমার সময় হচ্ছে 7টা 34, 40 45। ঠিক আছে? 7টা 45 আমরা নেক্সট ক্লাস শুরু করব। সীমা কি বলবে বলো? তাড়াতাড়ি বেরিয়ে যাও, যারা বেরোনোর বেরিয়ে যাও। 7টা 45 আমাদের নেক্সট ক্লাস। বলো সীমা। দেখো দুটো ফোল্ডার রয়েছে, একটা ক্লাস ম্যাটেরিয়াল, একটা স্টাডি ম্যাটেরিয়াল। স্টাডি ম্যাটেরিয়ালে যেটা রয়েছে সেটা বের করবে। ক্লাস ম্যাটেরিয়ালে তো আমরা এই পিপিটিগুলো আপলোড করব। তো এটা তো আর প্রিন্ট হবে না, এটা তোমার জন্য থাকবে, তোমরা যেহেতু ক্লাস করেছো তোমাদের বুঝতে সুবিধা হবে। বাট স্টাডি ম্যাটেরিয়ালটা একটু সময় লাগবে আসতে, এটার জন্য একটু ধৈর্য সবুর তোমাদের করতে হচ্ছে। ঠিক আছে? চলো, 10 মিনিটের মধ্যে আমরা নতুন ক্লাসে জয়েন করছি আবার। ওকে, চলো।